আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। এসএসসি যারা ২৬ ব্যাচ আছেন তাদের জন্য আজকের ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমরা আপনাদের পদার্থবিজ্ঞান যে অধ্যায় ২ আছে গতি, এই গতির একদম যে পার্টগুলো আমাদের বইতে আছে এই পার্টগুলো একদম ভেঙে, ভেঙে দেখব। এখন এমন একটা টাইম আসছে যে আপনারা অনেকে বলতে পারেন, "ভাই এখন যদি ভেঙে, ভেঙে দেখি তাহলে আসলে পরীক্ষার জন্য প্রিপারেশন কিভাবে নিব?" কারণ সামনেই তো আমাদের তো মনে হয় চোখ বন্ধ করলে পরীক্ষা সামনে আসতেছে। সো আমি এখন ট্রাই করব যে আপনাদের যেই পার্টগুলো না জানলেই না, অর্থাৎ যেখান থেকে আপনাদের সিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, এই সব জিনিসপাতিগুলো নিয়ে আমরা হচ্ছে ইন ডিটেইলসে খুব বেশি না গেলেও যতটুকু জানলে আপনি 90 প্লাস 95 প্লাস আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন চোখ বন্ধ করে, ততটুকুই আমরা দেখব। সো কথা বাড়াবো না, চলেন আমরা শুরু করি আমাদের ফার্স্ট পার্টে। এখানে আছে কি ভাইয়া? প্রসঙ্গ কাঠামো। এখন প্রসঙ্গ কাঠামো কি জিনিস ভাইয়া? আমি যদি মনে করেন বলি যে এখানে ধরেন একটা ভূমি আছে, এইটা ধরেন একটা ভূমি। এখন এই ভূমিতে বিভিন্ন এলিমেন্ট আছে। কিরকম এলিমেন্ট? এখানে মনে করেন একটা গাছ আছে, এই এই এখানে একটা গাছ আছে, ঠিক আছে। এইখানে একটা মনে করেন একটা ল্যাম্প পোস্ট আছে, এখানে মনে করেন একটা আমার ল্যাম্প পোস্ট আছে, এই ওকে, এখানে এই ল্যাম্প পোস্ট, এই মনে করেন এরকম একটা ল্যাম্প পোস্ট আছে, ঠিক আছে। এবার আপনি কি করলেন? মনে করেন এইখানে হচ্ছে আপনি দাঁড়ায় রইছেন সুন্দর মতো, এখানে আপনি স্টে করতেছেন। এখানে মনে করেন আপনি এ পয়েন্টে আপনি স্টে করতেছেন। এইখানে হচ্ছে আপনার পাশে আপনার আরেকজন বন্ধু আছে, সে মনে করেন দৌড় দিচ্ছে, সে মনে করেন এখানে এই বরাবর দৌড় দিচ্ছে। এ মনে করেন এই বরাবর দৌড় দিচ্ছে, ঠিক আছে। আপনার বন্ধু হচ্ছে বি। এখনো বিভিন্ন সিনারিও সাপেক্ষে আপনি বা আপনার বন্ধুকে আমরা বিভিন্ন ভাবে আইডেন্টিফাই করা ট্রাই করব। কিরকম? আপনাকে যদি বলা হয় যে গাছের সাপেক্ষে আপনি কিরকম অবস্থায় আছেন, দেখেন আপনার গাছের সাপেক্ষে আপনি যখন এইখানে দাঁড়ায় রইছেন প্রথম সেকেন্ডে, একদম ইনিশিয়াল অবস্থায় গাছ থেকে আপনার যে পয়েন্ট, এই পয়েন্ট মনে করেন ধরলাম ৫ মিটার, গাছ থেকে আপনি ৫ মিটার দূরে আছেন। যখন আমার একদম ইনিশিয়াল অবস্থার কথা কিন্তু বলতেছি, ভাইবেন ঠান্ডা মাথায় একদম চিন্তা করেন, এখানে গাছ, এখানে আপনি, গাছ থেকে আপনি ৫ মিটার দূরে দাঁড়ায় রইছেন। যখন আমার এবার আমি স্টপ ওয়াচ স্টার্ট করলাম, এখন আমি কাউন্টিং শুরু করব। প্রথম সেকেন্ডে আপনার অবস্থান কি পরিবর্তন হয়েছে? আপনি কি এই ৫ মিটার থেকে একটু কমে গেছেন, না ৫ মিটার থেকে একটু বেড়ে গেছেন? কিছুই হচ্ছে না কিন্তু। আপনার প্রথম যখন কাউন্টিংটা শুরু করতেছেন তখন যেমন আপনি ৫ মিনিট অবস্থায় দাঁড়ায় ছিলেন, ৫ মিটার দূরে দাঁড়ায় ছিলেন। যখন প্রথম সেকেন্ড গেল এরপরও কিন্তু আপনি ৫ মিটার দূরে দাঁড়ায় রইছেন। পরবর্তী সেকেন্ড গেল আপনিও কিন্তু তখন ৫ মিটার দূরে দাঁড়ায় রইছেন। তার মানে আপনার কি হচ্ছে না, আপনার কিন্তু এই যে দূরত্ব ৫ মিটার দূরে দাঁড়ায় রইছেন, এই দূরত্ব বাড়তেছেও না, কমতেছেও না। তার মানে এখানে আমি বলতে পারি ভাইয়া আপনি কিন্তু গাছের সাপেক্ষে স্থির অবস্থায় আছেন, ঠিক আছে। তাহলে আমি যদি আপনাকে প্রথম যে কোশ্চেনটা করছিলাম যে গাছের সাপেক্ষে এ এর এ এর অবস্থান, গাছের সাপেক্ষে এ এর অবস্থান, উত্তর আপনি কি পাইছেন? স্থির। কেন স্থির পাইছেন? কারণ না এই ৫ মিটার কমতেছে, না এই ৫ মিটার বাড়তেছে, না এই ৫ মিটার থেকে 4.9, 4.8, 4.7, 3 হচ্ছে, না এই ৫ মিটার থেকে 5.1, 5.2, 5.5, 6 এরকম হচ্ছে। তার মানে কি হচ্ছে না? তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এখান থেকে সুন্দর মতো বলতে পারতেছি ভাইয়া কি অবস্থায় আছেন? আপনি স্থির অবস্থায় আছেন। এবার আপনি বিয়ের ক্ষেত্রে যদি কল্পনা করেন, বুঝেন, বিয়ের ক্ষেত্রে যদি কল্পনা করেন, তো ধরে নিলাম আপনার এই যে স্টপ ওয়াচ, এই স্টপ ওয়াচ বা ক্যালকুলেশন শুরু করার আগে এইখান থেকে গাছ বরাবর দূরত্ব ধরলাম আমরা মনে করেন ৪ মিটার, এখান থেকে গাছ বরাবর দূরত্ব ধরলাম আমরা ৪ মিটার। তাহলে দেখা গেল এখন আমি স্টপ ওয়াচ কাউন্ট করলাম, সে কিন্তু কি করতেছিল? একটা দৌড় দিছিল।
সাথে সাথে কিন্তু একটা দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে দেখা গেল যে প্রথম সেকেন্ডে সে আমার এইরকম অবস্থানে আছে, প্রথম সেকেন্ডে সে আমার এরকম অবস্থানে আছে। মনে করেন গাছ থেকে সে এখন ধরেন 3.5 মিটার দূরে আছে। পরবর্তী সেকেন্ডে দেখা গেল সে তো দৌড় থামায় নাই, সে আরো ওই পাশে চলে গেছে। তার মানে গাছ থেকে মনে করেন আপনি 3 মিটার দূরে দাঁড়ায় রইছেন, বা 3 মিটার দূরে আপনি ওরে খুঁজে পাইছেন। পরবর্তী সেকেন্ডে গিয়ে দেখলেন গাছ থেকে এই বান্দাকে আপনি 2.9 মিটার দূরে তারে খুঁজে পাইছেন। তার মানে কি, যত টাইম যাচ্ছে তত একবার 4 ছিল, পরবর্তীতে গিয়ে 3.5, তারপরে গিয়ে আপনি খুঁজে পাইছেন 3, তারপরে গিয়ে খুঁজে পাইছেন 2.5। তার মানে কি, গাছ থেকে প্রতি মুহূর্তে এই বিয়ের অবস্থান কি পরিবর্তন হচ্ছে না? এটা বুঝতে পারছেন? গাছ থেকে প্রতি মুহূর্তে বিয়ের অবস্থান কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তার মানে আপনি এই বি ব্যক্তিটাকে কি বলতে পারবেন? এ তো ভাইয়া নর্মাল অবস্থায় কোনো জায়গায় দাঁড়ানো নাই, এ তো খালি মুভ করতেছে, এ তো খালি ভাইয়া মুভ করতেছে। তার মানে এইটাকে আমরা বলতে পারবো কি, সে গতিশীল অবস্থায় আছে। তার মানে 2 নাম্বার পয়েন্ট যদি বলি যে গাছের সাপেক্ষে আমার বি এর অবস্থান, গাছের সাপেক্ষে বি এর অবস্থান কি পাচ্ছি আমরা? গতিশীল। এইবার লক্ষ্য করেন, আমি যখন আমার এ বস্তুটাকে বা আপনি কি ছিলেন? আপনি, আমি এর অবস্থান হচ্ছে যাচাই করার ট্রাই করতেছিলাম। তাহলে প্যারামিটার আমি কার সাপেক্ষে বা কাকে ধরে আমি এর অবস্থানটা যাচাই করছিলাম? গাছকে ধরে না? এই গাছকে আমি কি ধরছিলাম? মেন প্যারামিটার ধরছিলাম। এই গাছের সাপেক্ষে এই ব্যক্তিটা অর্থাৎ আপনাকে আমি বিভিন্নভাবে কি করতেছিলাম? যাচাই বাছাই করতেছিলাম। গাছের সাপেক্ষে আপনার বন্ধু বি, এই বিকে আমি কি করতেছিলাম? বিভিন্নভাবে যাচাই বাছাই করতেছিলাম। তার মানে আমি আপনাকে এবং আপনার বন্ধুকে যে যাচাই বাছাই করতেছি কার সাপেক্ষে? গাছের সাপেক্ষে। এইখানেই গাছ হয়ে যাচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। এখানেই গাছ হয়ে যাচ্ছিল কি আমাদের? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো অর্থাৎ এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি আপনাকে এবং আপনার বন্ধুকে বিভিন্নভাবে জাজ করতেছিলাম যে সময়ের সাথে সাথে আপনার অবস্থার পরিবর্তন হচ্ছে নাকি। তার মানে এই প্রসঙ্গ কাঠামো গাছের সাপেক্ষে আপনার বন্ধুকে যখন আমি জাজ করতেছি তখন কি দেখলাম? যে সময়ের সাথে সাথে আপনার বন্ধুর অবস্থানে কোনো পরিবর্তন আসতেছে নাকি। হ্যাঁ, আসতেছিল তো। প্রথমে যখন স্টপ ওয়াচ আমি স্টার্ট করি নাই তখন ছিল সে 4 মিটার দূরে। পরবর্তীতে স্টপ ওয়াচ স্টার্ট করার সাথে সাথে তার একবার 3.5 পাইছিলাম, 3.9 পাইছিলাম, সরি 2.9 পাইছিলাম, 2.8 পাইছিলাম। এইভাবে পরিবর্তন লক্ষ্য করতে পারতেছিলাম না। এই কারণেই তো আমি গতিশীল লিখছিলাম। তার মানে এই যে আমরা লাইফে দেখবেন যে আপনাকে যদি প্রসঙ্গ কাঠামো নিয়ে আরেকটা উদাহরণ দেই, সো আমি যদি ফিজিক্সের বাইরে যাই তাহলে আমি এভাবে বলতে পারবো না যে ভাইয়া আপনার হচ্ছে যে মনে করেন আপনি যে রেজাল্ট করতেছেন, দেখা যাচ্ছে রেজাল্ট একটু খারাপ হলে আমাদের আব্বু আম্মু কি বলে? যে তোমার ক্লাসের মনে করো অমুক তো অনেক ভালো পাইছে ম্যাথে, অমুক তো বাংলাতে অনেক ভালো লেখছে, অনেক বেশি নাম্বার পাইছে। তার মানে তো আমাদের আব্বু আম্মু যখন বলতেছে ও তো গণিতে অনেক বেশি নাম্বার পাইছে, তার মানে ও হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। ওই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমাদের আব্বু আম্মু আমাদেরকে তুলনা করতেছে। বুঝছেন? মানে উদাহরণটা খুবই মানে রাফ হয়ে গেছে বুঝতে পারছি, বাট এইটা উদাহরণটা হিট করবে যে তো আমাদেরকে কি বলা হয়? ধরেন যে হচ্ছে আমি বললাম যে হচ্ছে আমাদের করিম করিম হচ্ছে পাইছে ম্যাথে হচ্ছে 100তে 100, আমরা পাইলাম মনে করেন 95। তখন আব্বু আম্মু আমাদেরকে কি বলে? করিম 100তে 100 পাইছে, তুমি কেন 95 পাইছো? তার মানে এখানে করিম হচ্ছে প্রসঙ্গ কাঠামো, করিমকে ধরে আমাদেরকে তুলনা করা হচ্ছে। ঠিক তেমনি গাছকে ধরে আমাদেরকে এখানে তুলনা করা হচ্ছিল, আপনাকে এবং আপনার বন্ধুকে। তার মানে আমাদের লাইফে যে কোনো জায়গায় অন্যদেরকে যখন অন্যদের সাথে যখন আমাদেরকে কম্পেয়ার করা হয় তখনই আপনার মাথায় হিট করবে তাহলে ওরা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, ফ্রেম অফ রেফারেন্স, আমাদেরকে ওদের সাপেক্ষে তুলনা করা হচ্ছে। বুঝা গেছে? তার মানে এখানে দেখেন যে যে স্থির কাঠামোর সাপেক্ষে, যে স্থির কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, এই যে অবস্থান নির্ণয় করা হয় তাকে বলা হয় কি ভাইয়া? প্রসঙ্গ কাঠামো। এটা আমাদের ক মার্কে প্রসঙ্গ কাঠামো কাকে বলে এটা একটু ভালো মতো পড়বেন। বুঝা গেছে? ক মার্কে প্রসঙ্গ কাঠামো কাকে বলে এটা একটু ভালো মতো আপনি অবশ্যই পড়বেন। তাহলে এখানে ল্যাম্প পোস্টার ক্ষেত্রে তাকান, এখানে গাছ, এখানে কি বলা হচ্ছিল? যে স্থির কাঠামো। তার মানে গাছটা কি? গাছ কি নিজে অবস্থান পরিবর্তন করতেছিল কখনো? না।
গাছ কিন্তু যেখানে আছে সেখানেই সে সুন্দর মতো দাঁড়ায় ছিল, তার মানে সে স্থির আছে। এবং এই স্থির কাঠামোর সাপেক্ষেই আমি বাকি দুইজনকে কি করতেছিলাম, আমি অবস্থানটার যাচাই বাছাই করতেছিলাম। তেমনি ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্ট কি এরকম মনে হয় যে ল্যাম্পপোস্টটা আপনার আজকে আপনার বাসার সামনে আছে, কালকে ঘুম থেকে সকালে উঠার পর ল্যাম্পপোস্টটা সামনে দৌড় দিছে? এরকম পাবেন কখনো না, এরকম পাবেন না। তার মানে ল্যাম্পপোস্টটাও কি হচ্ছে ভাইয়া, স্থির আছে। এই ল্যাম্পপোস্টের সাপেক্ষেও যখন আমি এই এ ব্যক্তি অর্থাৎ আপনি এবং আপনার বন্ধুর অবস্থান যখন যাচাই বাছাই করব, তখন এই ল্যাম্পপোস্টটা কি হয়ে যাবে, তখনই ল্যাম্পপোস্টটা হয়ে যাবে আমাদের প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারছেন? তখন এই ল্যাম্পপোস্টটা হয়ে যাচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। তার মানে প্রসঙ্গ কাঠামো নিয়ে যা যা দরকার আশা করি বুঝতে পারছেন। এর বেশি আসলে ইন ডিটেলস পড়ানো উচিত হবে না, যেহেতু লাস্ট এখন সামনে আমাদের পরীক্ষা। আচ্ছা, এরপরে আমি চলে যাব আমাদের স্থিতি এবং গতি, এটা নিয়ে। এখন প্রথম পয়েন্টটা হচ্ছে স্থিতি কাকে বলে। এইখানে একটু লক্ষ্য করেন যে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আপনি সময়ের সাথে সাথে অবস্থান কি পরিবর্তন করতেছিলেন? না। প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আপনি কিন্তু সময়ের সাথে সাথে অবস্থানটা পরিবর্তন করতেছিলেন না। তার মানে আপনারটা কি, তাহলে কি বলছিলাম, স্থির বলছিলাম, আপনি স্থির অবস্থায় আছেন। এই অবস্থাটাকে আমরা চাইলে বলতে পারি স্থিতি। এইটাকে চাইলে বলতে পারি কি আমরা, স্থিতি। যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে সাথে আপনার অবস্থানের কি হচ্ছে না ভাইয়া, কোনো পরিবর্তন হচ্ছে না। বুঝা গেছে? আপনি আবার তাহলে এখানে দেখেন, আপনার এখানে কি দেওয়া আছে যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে। দেখেন পারিপার্শ্বিকের সাপেক্ষে, এখন এই পারিপার্শ্বিকের জন্য আমি কি কল্পনা করছিলাম, আমি প্রসঙ্গ কাঠামোকে বেছে নিছিলাম। আমি প্রসঙ্গ কাঠামোকে ভাইয়া বেছে নিয়েছিলাম। এখন আপনি পারিপার্শ্বিক বলতে এখন আপনি ল্যাম্প পোস্টটাকেও কল্পনা করতে পারেন। ল্যাম্প পোস্ট থেকে মনে করেন আমার আপনি ল্যাম্প পোস্ট থেকে আপনার এই আপনি দাঁড়ায় রয়েছেন মনে করেন কত বলি 20 মিটার দূরে। ল্যাম্প পোস্ট থেকে কাউন্টিং স্টার্ট করার আগেই আপনি দাঁড়ায় রয়েছেন কত ভাইয়া, 20 মিটার দূরে। তাহলে এখন আমি সময়ের সাথে সাথে আপনার অবস্থানটা কিরকম হচ্ছে সেটা জাজ করতে চাচ্ছি। সো প্রথম সেকেন্ড গেল, আপনি যে 20 মিটার দূরে দাঁড়ায় রয়েছেন, প্রথম সেকেন্ড পরও আপনি 20 মিটার দূরে দাঁড়ায় রয়েছেন। দ্বিতীয় সেকেন্ড গেল, দ্বিতীয় সেকেন্ডে পাইলাম কি আপনি ল্যাম্প পোস্ট থেকে 20 মিটার দূরে দাঁড়ায় রয়েছেন। তার মানে কি এই ল্যাম্প পোস্টের সাপেক্ষে আপনার অবস্থানে কোনো কি হচ্ছে না ভাইয়া, পরিবর্তন হচ্ছে না। আপনার অবস্থানে যেহেতু ভাইয়া কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আপনাকে কি বলতে পারবো ভাইয়া, স্থির অবস্থায় রয়েছো তুমি, অর্থাৎ স্থিতি। বুঝা গেছে? এই যে স্থিতি। কোনো বস্তু অবস্থানে অপরিবর্তিত থাকলে, দেখেন অবস্থান আমার অপরিবর্তিত থাকে, তাকে বলা হবে কি, স্থির বস্তু। ঠিক আছে? অর্থাৎ অবস্থানটা আমার কি আছে ভাইয়া, অপরিবর্তিত আছে। এই যে অপরিবর্তিত আছে, এই টার্মসটাকে বলা হবে আমাদের স্থিতি। এই টার্মসটাকে বলা হচ্ছে কি, টার্মসটাকে বলা হচ্ছে স্থিতি। এবং ওই বস্তুকে বলা হচ্ছে আমার স্থির বস্তু। আপনাকে কিন্তু ওইখানে বলা হচ্ছিল কি, আপনার অবস্থানটাকে যাচাই বাছাই করে আমি পাইলাম যে আপনি তো স্থির অবস্থায় আছেন, অর্থাৎ স্থিতি। কিন্তু আপনাকে বস্তুকে যদি আঙ্গুল দেই, এই বস্তু আপনি কিভাবে আছেন, আপনাকে কি বলা হবে তাহলে, স্থির বস্তু বলা হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, এখন গতি কাকে বলা হবে? গতির জন্য দেখেন যে গাছ, প্রসঙ্গ কাঠামো ধরছিলাম গাছকে। সো গাছের সাপেক্ষে যখন আমি কাউন্টিং শুরু করি নাই, আপনি বি ব্যক্তি, আপনার বন্ধু বি এর কাউন্টিং স্টার্ট করার আগে ছিল 4 মিটার দূরে। সে তারপরে প্রথম সেকেন্ডে গিয়ে দেখলাম তার গাছ থেকে তার দূরত্ব এখন হয়ে গেল মনে করেন 3.9। পরবর্তী সেকেন্ডে গিয়ে দেখলাম 3.6, তার পরবর্তী সেকেন্ডে গিয়ে দেখলাম 3.3। তার মানে প্রত্যেকটা মোমেন্টে এই যে দূরত্ব বাড়তেছিল অথবা কমতেছিল। তার মানে এইখানেই আমি বলছিলাম যে ভাইয়া আপনার বন্ধু কিন্তু গতিশীল অবস্থায় আছে। বুঝলেন? আপনার বন্ধু কি অবস্থায় আছে ভাইয়া, গতিশীল অবস্থায় আছে। যখন আপনার বন্ধু গতিশীল অবস্থায় ছিল, তার মানে অবশ্যই তার অবস্থানের পরিবর্তন হচ্ছিল। এখানে এবার লক্ষ্য করেন, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে এখানে পারিপার্শ্বিক বলতে ওই আগের মতো আমি কাকে গ্র্যান্ড করছিলাম, আমি কাউন্ট করছিলাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান কি হচ্ছিল, পরিবর্তন যদি হয়, তাহলে এই টার্মটাকে বলা হবে আমাদের গতি। টার্মটাকে বলা হচ্ছে গতি, এবং ওই বস্তুকে বলা হচ্ছে ভাইয়া গতিশীল বস্তু। বুঝা গেছে?
এবং এই পরিবর্তন হতে পারে দূরত্ব বা দিকে বা উভয়, ঠিক আছে। এটা দূরত্ব হইতে পারে বা দিকের জন্য হইতে পারে, যে কোনো দিক হইতে পারে বা উভয় হইতে পারে। এই জিনিসটা কিন্তু আপনার দূরত্ব আর সরণ থেকে চলে আসছে। এই জিনিসটা কিন্তু ভাইয়া আমাদের দূরত্ব অ্যান্ড সরণের কনসেপ্ট থেকে চলে আসছে, আমরা দেখব তারপরে এই জিনিসটা ভালো মতো আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এইটা একটুখানি হোল্ড করেন এখানে। আচ্ছা, সো স্থিতি আর গতির পার্টটা আপনারা ধরতে পারছেন। এইটা যদি ধরতে পারেন, চলেন এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই। এখানে হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। যদি আপনারা এতদিনে দেখছেন যে স্কেলার রাশি কাকে বলে, যে রাশি শুধু মানটাকে দরকার, ও কোন দিকে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, কোন দিকে কাজ করতেছে, এটা আমার ভাবনার বিষয় না, তাহলে এটাকে বলা হবে আমাদের কি, স্কেলার রাশি। ধরেন আপনাকে যদি বলা হয় যে এই রুমের টেম্পারেচার বা আজকের বাইরের, আপনার বাইরের বাসার বাইরের আবহাওয়ার তাপমাত্রা কত, আপনি কি করবেন, ভাইয়া আমার তো মনে হচ্ছে বাসার বাইরে আমার আবহাওয়া যে আছে, এই আবহাওয়ার টেম্পারেচার ধরেন হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। এমনকি আপনি কি আমাকে বলবেন যে এই যে 28 ডিগ্রি সেলসিয়াস এটা কি ডান দিকে হচ্ছে, বাম দিকে হচ্ছে, এভাবে কি বলে দিবেন? না, আপনি বলবেন গোটাটাই হচ্ছে কত, 28 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে এখানে আপনি কিন্তু দিকের কোনো কাউন্ট করেন নাই, দিককে নিয়ে ভাবেন না, আপনি ভাবছেন কি শুধু মানটাকে নিয়ে। তার মানে স্কেলার রাশি হচ্ছে, দেখেন, যেই সকল ভৌত রাশিকে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয় ভাইয়া? মানের প্রয়োজন হয়। দিকের কিন্তু আমার কি হচ্ছে না, কোনো প্রয়োজন হচ্ছে না। ওই যে টেম্পারেচার, আপনি শুধু বলছেন যে ভাইয়া বাসার বাইরে আমার 28 ডিগ্রি সেলসিয়াস, ডান দিকে বাম দিকে কিভাবে কি কাজ করতেছে সেটা কিন্তু বলেন নাই, এবং এটাও কিন্তু আমাদের কনসার্নিং ইস্যু না। তার মানে এখান থেকে কি হচ্ছে না ভাইয়া, দিকের কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে সেটাকে কি বলা হবে ভাইয়া? স্কেলার রাশি বলা হচ্ছে। যেমন ভর, ঠিক আছে, ভর কত, এম এর মান ধরেন 45, মনে করেন 4 কেজি, ঠিক আছে। এই 4 কেজি ডানে বামে সামনে উপরে নিচে কোন জায়গায় কাজ করতেছে, দরকার আছে কোনো? না, দরকার নাই। ভর মানে 4 কেজি, সব দিক থেকে 4 কেজি, ওটা আমার দিকের কোনো আমার ইস্যু নাই, বুঝা গেছে। তার দিকের কোনো আমার এখানে কনসেপ্ট কাজে লাগতেছে না, এখানে শুধু মানটাকে নিয়ে আমি মাথা ঘামাচ্ছি। দূরত্ব, দ্রুতি ইত্যাদি স্কেলার রাশি, দূরত্ব দ্রুতি আমরা পরবর্তীতে গিয়ে দেখবো এটা আসলে মিনিংটা কি। ওকে, তার মানে এবার আপনি চিন্তা করেন, আপনাকে বলা হইলো যে আপনার বাসা থেকে আমি আপনার স্কুলে যেতে চাই, আপনার বাসা থেকে আমি আপনার স্কুলে যেতে চাই, তাহলে স্কুলে যেতে হলে আমি কিভাবে যাব? আপনি বলেন যে আপনার বাসার গেটের সামনে দাঁড়াবেন, দাঁড়ায় হচ্ছে হাতের বাম দিকে 5 মিটার যাবেন, তারপরে একটা 4 রাস্তার মোড় আসবে, ওইখান থেকে আপনি সোজা আরো 10 মিটার যাবেন, ওইখান থেকে আপনার ডানে বামে রাস্তা থাকবে, আপনি 14 মিটার ডানের দিকে যাবেন, ওইখানে আপনি পাবেন আপনার স্কুলটাকে। তার মানে দেখেন, আপনি কি বলছেন, বাসার গেটে দাঁড়ায় 5 মিটার হাতে বামে যাবেন, 5 মিটার যাব, আপনি কিন্তু মানের সাথে কি বলে দিছেন ভাইয়া? বামে বলে দিছেন, তার মানে দিক বলে দিছেন। এবার বুঝতে পারছেন? তার মানে আমি তো 5 মিটার যেতাম, কিন্তু আপনাকে আমাকে আরো ইন ডিটেলসে বলে দিছেন যে হাতের ডানে যেতে হবে। তার মানে এখানে মানের সাথে ডাইরেকশনটাও আপনি বলে দিছেন। এই যে আপনি মানের সাথে ডাইরেকশনটাও বলে দিছেন, এখানেই কাজ করতেছে আসলে ভেক্টর রাশি। ভেক্টর রাশি প্রকাশের জন্য আমার মান এবং দিক দুইটারই দরকার হয়, বুঝা গেছে। তার মানে দেখেন, যে সকল ভৌত রাশিকে প্রকাশের জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন হয়, তাদেরকে কি বলা হয়? ভেক্টর রাশি। যেমন হচ্ছে সরণ, এই যে আমি বলছি না যে আপনি হচ্ছে বাসা থেকে বের হয়ে 5 মিটার হাতের ডানে যাবেন, তারপর একটা 4 রাস্তার মোড় আসবে, এই 4 রাস্তার মোড় থেকে 10 মিটার সোজা যাবেন। তার মানে কি, এটা অ্যাকচুয়ালি আমি সরণকে ডিফাইন করতেছি, এটাকে আমি আসলে সরণকে ডিফাইন করতেছিলাম, বুঝা গেছে। সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি ভেক্টর রাশি, ঠিক আছে। এবার সরণ, মান, এটা হচ্ছে আমি হচ্ছে পরবর্তীতে দেখাবো এটা কিভাবে কি কাজ করতেছে। সো আশা করি এই পার্টটা আপনারা ধরতে পারছেন। এবার আমি জাম্প করব আগে দূরত্ব আর সরণের মধ্যে, যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলো দেখেন। দূরত্ব আর সরণ, দূরত্ব অ্যান্ড সরণ। সো দূরত্ব অ্যান্ড সরণ বলতে কি বোঝায় আসেন আমরা দেখি। মনে করেন এইখানে হচ্ছে আপনার বাসা, এইখানে হচ্ছে আপনার বাসা, এইখানে হচ্ছে আপনার প্লেগ্রাউন্ড, খেলার মাঠ, প্লেগ্রাউন্ড, প্লে
গ্রাউন্ড। আর এইখানে হচ্ছে ধরেন আপনার স্কুল, এইখানে ধরেন হচ্ছে আপনার স্কুল। এখন আপনার স্কুলে ছুটি হয়েছে, আমি ঘটনার সাপেক্ষে বুঝাচ্ছি। আপনার স্কুলে ভাইয়া ছুটি হয়েছে, ছুটি হওয়ার সাথে সাথে আপনার উচিত কি ছিল? বাসায় চলে আসা, এটাই তো নর্মাল। কিন্তু আমরা কি এই কাজটা করি? একদম মনে করেন যে মানে আমি তো করতাম না আমার সাইড থেকে। সো আমরা কি করতাম, মনে করেন স্কুলে ছুটি হওয়ার সাথে সাথে আমাদের ইন্টেনশন থাকতো আমরা আগে প্লে গ্রাউন্ডে যাব। আমাদের ইন্টেনশন থাকতো আমরা কোথায় যাব? আমরা প্লে গ্রাউন্ডে যাব। এরপরে প্লে গ্রাউন্ডে কিছু টাইম বন্ধুদের সাথে স্পেন্ড করার পরে আমরা তারপর চলে আসতাম বাসাতে। ঠিক আছে, এইবার এখানেই আসলে দূরত্ব আর স্মরণে কনসেপ্ট লুকায় আছে। আমাদের ইন্টেনশন কি ছিল বুঝেন? আমাদের ইন্টেনশন ছিল স্কুল টু বাসা, কিন্তু আমরা কি করছি, আমরা স্কুল থেকে প্রথমে গেছি প্লেগ্রাউন্ডে, এরপরে 1 নাম্বার। 2 নাম্বারে আমরা কি করছিলাম, 2 নাম্বারে আমরা এরপরে প্লেগ্রাউন্ড থেকে আমরা চলে গেছি কোথায়? বাসাতে। তাহলে এই যে আপনি যতটুকু রাস্তা অতিক্রম করছেন, এই টোটালটাকে বলা হবে আমাদের দূরত্ব। মনে করেন আপনার স্কুল থেকে প্লেগ্রাউন্ড, এইটা মনে করেন আমার 10 মিটার দূরে আছে। স্কুল থেকে প্লেগ্রাউন্ড এটা মনে করেন আমার 10 মিটার দূরে আছে। প্লেগ্রাউন্ড থেকে বাসা আমার দূরে আছে হচ্ছে 15 মিটার। স্কুল গ্রাউন্ড থেকে প্লেগ্রাউন্ড থেকে বাসা এটা হচ্ছে আমার 15 মিটার দূরে। সো আপনি অ্যাকচুয়ালি কতটুকু দূরত্ব অতিক্রম করছেন? দূরত্ব মানে হচ্ছে, দূরত্ব মিনিংই হচ্ছে আপনি মোট কতটুকু অতিক্রম করেন, মোট যতটুকু পথ অতিক্রম করেন। সো প্রথমে আপনি স্কুল থেকে প্লেগ্রাউন্ড অতিক্রম করছিলেন আমার কত? 10 মিটার। স্কুল থেকে প্লেগ্রাউন্ড আপনি অতিক্রম করছিলেন কত? 10 মিটার। এরপরে প্লেগ্রাউন্ড থেকে বাসা আসছেন, অতিক্রম করছেন 15 মিটার। তার মানে টোটাল কতটুকু পথ অতিক্রম করছেন? 10 যোগ 15 25। বুঝা গেছে? 10 যোগ 15 25। তার মানে টোটাল আপনি পথ অতিক্রম করছেন ভাইয়া দূরত্বর জন্য, পথ অতিক্রম করছেন আমার 10 যোগ 15 ইকুয়ালস টু 25 মিটার। বুঝা গেছে? তাহলে দূরত্ব বলতে আসলে কি বোঝায়? আপনি মোট যতটুকু পথ অতিক্রম করেন। বুঝা গেছে? তাহলে আপনি এখান থেকে কত করছিলেন? স্কুল থেকে প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড থেকে বাসা, মোট 10 15 25। এইবার আসি তাহলে এইখানে দেখেন দূরত্বের ক্ষেত্রে আসলে কোনো দিকের কোনো দরকার আছে? আমার কিন্তু দিকে বলেন, আমি শুধু বলছি কতটুকু পথ অতিক্রম করেন, এখানে দিকের আসলে ডান দিকে কতটুকু করতেছেন, বাম দিকে কতটুকু করতেছেন, এটা কিন্তু আসলে আমরা বলি না। আমাদের মূল কনসার্নিং পার্ট, আমাদের চিন্তা বা বাধা মেথার পার্ট হচ্ছে কত, যে আপনি কতটুকু দূরত্ব করতেছেন, কোন দিকে করতেছেন না করতেছেন এটা কিন্তু আমরা ভাবতেছি না। তার মানে এখান থেকে আমরা যে দূরত্বটা পাচ্ছি, এই দূরত্বটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি স্কেলার ফর্মে পাচ্ছি, একটা স্কেলার ফর্মে পাচ্ছি, স্কেলার রাশি হিসাবে। বুঝা গেছে? ওকে, এবার চলে আসি আমাদের একক, দূরত্বের একককে আমরা সবসময় বলি মিটার, এবং এই এককটা কিন্তু ভাইয়া এসআই ইউনিট। বুঝছেন? এসআই ইউনিট এটা সব জায়গায় আমরা ইউজ করব। সো আমরা যখন একক বসাই এই মিটারকে আমরা এইভাবে এম লিখি, একক হচ্ছে মিটার। এবং এটার মাত্রাটা কি বসাবো বলেন তো? এটার মাত্রা, এখানে মাত্রা বসাই হচ্ছে আমরা কি বলেন তো? মাত্রা। দূরত্ব অতিক্রম করতেছি না, লেন্থ, দূরত্ব অতিক্রম করতেছি লেন্থ। এই লেন্থের ক্যাপিটাল লেটার হচ্ছে আমাদের এল। ওকে, বুঝা গেছে? মাথায় রাখবেন মাত্রার জন্য আপনারা 3টা রাশি পড়বেন। অ্যাকচুয়ালি মাত্রার জন্য আপনি কয়টা রাশি পড়বেন ভাইয়া? 3টা রাশি পড়বেন। একটা হচ্ছে আমাদের ভর, ভরের ইংলিশ কি? ম্যাস। মাত্রা নির্ণয়ের সময় এই ম্যাসের যে ক্যাপিটাল লেটার, ম্যাসের ফার্স্ট যে লেটার এম, ফার্স্ট লেটারটা কি? এম না? এই এম এর ক্যাপিটাল লেটার হচ্ছে এই এম, ক্যাপিটাল লেটার দিলেন, এই হয়ে গেছে আমার ভরের মাত্রা।
এই হয়ে গেছে কি আমার ভরের মাত্রা। এরপরে মনে করেন দৈর্ঘ্য, দৈর্ঘ্য দৈর্ঘ্যের ইংলিশ কি? লেন্থ। এই লেন্থের ফার্স্ট লেটারটা কি? এল। এই এল এর যদি আপনি ক্যাপিটাল লেটার ইউজ করেন সেটা হয়ে যাবে আমাদের মাত্রা। যেমন এই যে দৈর্ঘ্য, কতটুকু দৈর্ঘ্য বা দূরত্ব অতিক্রম করছে? 10 মিটার। কতটুকু এক প্লেগ্রাউন্ড থেকে বাসা কতটুকু দৈর্ঘ্য বা দূরত্ব? 15 মিটার। বুঝা গেছে? তাহলে এখানে এটার জন্য মাত্রা আমরা কি বসাইলাম? এল বসাইলাম। লেন্থের ফার্স্ট লেটারের কি করছি? ক্যাপিটাল লেটার। ফার্স্ট লেটারের ক্যাপিটাল লেটার এল। বুঝা গেছে? আচ্ছা, এটা যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে দেখেন যে লাস্টেরটা হচ্ছে সময়। সময়, সময়ের ইংলিশ হচ্ছে টাইম। এই টাইমের ফার্স্ট ক্যাপিটাল লেটার হচ্ছে টি। এই হয়ে গেল কি আমাদের মাত্রা। বুঝা গেছে? তার মানে এখান থেকে আমরা সুন্দর মাত্র কি দেখলাম যে চ্যাপ্টার 1-এ আমরা কিভাবে মাত্রা বের করব চ্যাপ্টার 1-এর জন্য, এবং এগুলা কিন্তু অবজেক্টিভে চলে আসে। এগুলো কিন্তু ভালো অবজেক্টিভ, ঠিক আছে? এগুলো বারবার অবজেক্টিভে চলে আসে এবং এটা সুন্দর মতো আমরা অ্যানালাইসিস করলাম। এবং আপনাকে এখন থেকে আপনি চাইলে কিন্তু কোনো মাত্রার প্রত্যেকটা স্পেসিফিক চ্যাপ্টারে স্পেসিফিক সূত্রের জন্য মাত্রা অনেকে মুখস্থ করেন। মুখস্থ করার দরকার নেই, আপনি চাইলে সূত্র থেকেই এই মাত্রা ইজিলি বিল্ড আপ করতে পারেন। এগুলো আমি অলরেডি ক্লাসেও দেখাইছি, আপনাদের ফ্রি যে প্লে লিস্ট আমাদের আছে ওখানে গেলেও আমার এই প্রসেসটা দেখতে পারবেন ইজিলি। বুঝা গেছে? ওকে, সো আমরা দূরত্ব নিয়ে অনেক আলাপ আলোচনা করলাম। এবার আমি সরণকে নিয়ে আলোচনা করব। মাথায় রাখবেন, সরণ সবসময় আমার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে। সরণ কি ডিপেন্ড করে? আমার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপর। সরণ, সরণ সরণ আমার সবসময় ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল এই দুইটা পয়েন্টের উপর ডিপেন্ড করে। এবং আপনি ইনিশিয়াল এবং ফাইনাল এই দুইটা পয়েন্টের মধ্যে যদি স্ট্রেট লাইন আঁকেন, এই দুইটা পয়েন্টের মধ্যে যদি কি আঁকবেন? স্ট্রেট লাইন আঁকেন, তাহলে আপনি সরণ পেয়ে যাবেন। তার মানে ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইন, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট এর মধ্যে স্ট্রেট লাইন। এই ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যে যদি স্ট্রেট লাইন আঁকেন তাহলে আপনি কি পাবেন? আপনি সরণকে ডিফাইন করতে পারবেন। এবার দেখেন আপনার ইনিশিয়াল পয়েন্ট কোনটা? স্কুল। স্কুল কিন্তু আপনার ইনিশিয়াল পয়েন্ট, যে স্কুল থেকে আপনি যাত্রা স্টার্ট করছেন। এবং আপনার ফাইনাল পয়েন্ট কোনটা? প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড কি আপনার ফাইনাল পয়েন্ট ছিল? আপনি লাস্ট সেকেন্ডে কি করছিলেন? প্লেগ্রাউন্ড থেকে বাসায় আসছিলেন না? তার মানে এই বাসাটা হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট। এই বাসাটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এখন আমি কি করব? আমার ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের মধ্যে একটা স্ট্রেট লাইন আঁকবো। এই যে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের মধ্যে একটা স্ট্রেট লাইন এঁকে দিলাম, এবং এই স্ট্রেট লাইনটাই হচ্ছে আমাদের কি? সরণ। এই স্ট্রেট লাইনটাই হচ্ছে সরণ। এবং মাথায় রাখবেন, সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। সরণটা হচ্ছে আমার সর্বনিম্ন দূরত্ব, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্ব। ওকে, কারণ দেখেন আপনার একবার এখানে 10 হয়েছে, একবার 25 হয়েছে, তার মানে দূরত্ব আপনার 25 চলে আসছে, ঠিক আছে? 10 15 টোটালটা মিলে 25 চলে আসছে। কিন্তু সরণের ক্ষেত্রে কি করতেছি যে আপনি এখন আপনার প্লেগ্রাউন্ডে যাননি, আপনি এখন ডাইরেক্ট স্কুল থেকে বাসাতে চলে আসছেন। তাহলে এখানে কি আপনাকে দূরত্ব কম পরিমাণ পথ অতিক্রম করা লাগতেছে। বুঝেন? সরণে তাহলে আপনি যদি ডাইরেক্ট স্কুল থেকে বাসাতে চলে আসতেন তাহলে আপনাকে কি এত দূর ঘোরা লাগতো? না, আপনাকে কিন্তু এত দূর ঘোরা লাগতো না। তাহলে মানে আপনাকে কি কম পরিমাণ দূরত্ব অতিক্রম করা লাগতেছে। এই কারণে আমি লিখছি এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, কারণ স্ট্রেট লাইন এখানে। বুঝা গেছে? ওকে, এবং এখানে সরণটা কিন্তু ভাইয়া একটা ভেক্টর রাশি। সরণ কিন্তু ভাইয়া এখানে একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ আমাকে ডাইরেকশন বলে দিছে, একদম স্কুল থেকে বাসা ডাইরেক্ট, স্কুল থেকে বাসা ডাইরেক্ট। এটা একটা ভেক্টর রাশি আকারে কাজ করে। এবং এটার একক কি? এটার একক সেম, মিটার, ঠিক আছে? এটা মাত্রা কি? সেম, এল। বুঝা গেছে? তার মানে সরণ এবং দূরত্ব নিয়ে যে যে কনসেপ্ট আছে এটা আপনারা আশা করি পিক করতে পারছেন। এবং সরণ বা দূরত্ব, সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, দূরত্বকেও কিন্তু আমরা
এস দিয়েই প্রকাশ করি। বুঝছেন, ম্যাথে আমাদের দূরত্ব এস দিয়ে প্রকাশ করতেছি, সরণকেও কিন্তু আমরা এস দিয়েই প্রকাশ করি। আচ্ছা, এইটা যদি ভালো মতো বুঝে থাকেন, সো আসেন এখন আমরা একটা সিমুলেশন দেখি। এখানে এই দেখেন ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্ট। দেখেন ডিসটেন্স হচ্ছে দূরত্ব, বুঝছেন, ডিসটেন্স হচ্ছে দূরত্ব, ডিসপ্লেসমেন্ট হচ্ছে সরণ। এখন মনে করেন এইখানে হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট দিলাম, এইখানে একটা পয়েন্ট দিলাম, ঠিক আছে, ওকে। সো এরকম তিনটা পয়েন্ট নিছি। এইবার দেখেন আমি যদি আপনার ওকে স্টার্ট সিমুলেশন, আমি যদি সিমুলেশনটা স্টার্ট করি, বুঝছেন, সিমুলেশনটা স্টার্ট করি, দেখেন এইখানে আমার ডিসটেন্স মানে দূরত্ব, দূরত্বতে কি বলছিলাম, যতটুকু সে পথ অতিক্রম করতেছে, এবং এটা নীল কালি না, দেখেন তো এখান থেকে আমার ইনিশিয়াল শুরু করছি, আমি শেষ করছি এখানে ফাইনাল, এটা হচ্ছে আমার ইনিশিয়াল, এটা হচ্ছে আমার ফাইনাল। তার মানে আমি যদি দূরত্ব বের করতে চাই, এই ইনিশিয়াল এবং ফাইনাল যেতে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে যেতে মোট যতটুকু পথ আমি অতিক্রম করতেছি সেটা হয়ে যাচ্ছে দূরত্ব। দেখেন তো এখান থেকে আমি একবার এখানে গেছি, তারপরে গিয়ে এখানে গেছি, দেখেন দূরত্ব বের হয়ে গেছে। স্টার্ট সিমুলেশন দেখেন, এখান থেকে একবার এখানে গেছি, তারপরে এখানে গেছি, এই টোটালটাই হচ্ছে কি আমার দূরত্ব। বুঝা গেছে? আমি আবার একটুখানি করি, ক্লিয়ার পথটা ক্লিয়ার করে মনে করেন, আবার এখানে একটা পয়েন্ট দিলাম, 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 ঠিক আছে, এরকম। তাহলে দেখেন যে আমার ইনিশিয়াল পয়েন্ট কোনটা ছিল, এইটা ইনিশিয়াল পয়েন্ট, এই ইনিশিয়াল পয়েন্ট ছিল এইটা, ফাইনাল পয়েন্ট ছিল এইটা। তাহলে আমি যদি বলি আমার ইনিশিয়াল পয়েন্ট কোনটা ছিল, এইটা ছিল আমার ইনিশিয়াল পয়েন্ট, আর আমি শেষ করছি এই পয়েন্টে, এইটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। তার মানে দূরত্ব কি আসবে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে যাওয়ার জন্য আমি মোট কতটুকু পথ ঘুরছি, এখান থেকে একবার এখানে গেছি, 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 তার মানে এই 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 টোটালটাই কি আমার ডিসটেন্স বা দূরত্ব, এটা হচ্ছে আমার দূরত্ব। এবং ডিসপ্লেসমেন্ট কি ছিল, ডিসপ্লেসমেন্ট ছিল হচ্ছে আমার সরণ, ডিসপ্লেসমেন্ট ছিল হচ্ছে আমার সরণ, এটা ছিল আমার সরণ। তার মানে সরণ বলতে কি বোঝাচ্ছিল, সরণ বলতে আমরা বুঝি যে ইনিশিয়াল টু ফাইনাল, ইনিশিয়াল টু ফাইনাল, ইনিশিয়াল পয়েন্ট এই যে, ফাইনাল পয়েন্ট এই যে, এদের মধ্যবর্তী যে দূরত্বটুকু, এই মধ্যবর্তী যে দূরত্বটুকু, এই মধ্যবর্তী দূরত্বই কি হবে, আমার সরণ হবে। জাস্ট একটা স্ট্রেট লাইন এঁকে দিব, ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট বরাবর একটা স্ট্রেট লাইন এঁকে দিব, এটাই হয়ে যাচ্ছে সরণ। দেখেন তো ডিসপ্লেসমেন্ট সরণ কি, এই লাল দাগ এখানে আসে না, আমি যদি একটু মুছে দেই, এই দেখেন তো লাল দাগ এখানে আসে না, বুঝা গেছে, ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট পর্যন্ত একটা স্ট্রেট লাইন এঁকে দিলাম, এই লাল দাগ হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট বা সরণ। এবার যদি আপনাকে আমি সিমুলেশনটা স্টার্ট করে দেখাই, ওকে, এই স্টার্ট সিমুলেশন দেখেন, একবার এখানে যাচ্ছে দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, বুঝা গেছে। তার মানে এই গোটা পথটায় আমি দেখাইছিলাম কি দূরত্ব আকারে, দেখুন সিমুলেশনে সেম দেখাচ্ছে। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট বরাবর একটা স্ট্রেট লাইন, এই যে লাল, ডিসপ্লেসমেন্ট বা সরণ, বুঝা গেছে। তার মানে আমার হচ্ছে দূরত্ব এবং সরণের কনসেপ্টটা ধরতে পারছেন, এককটা ধরতে পারছেন, মাত্রাটা বুঝতে। তাহলে এবার আমি চলে যাচ্ছি আমি আমার স্লাইডে। ওকে, দূরত্ব সরণ যদি বুঝতে পারেন, এই দেখেন এখানে বলা হচ্ছে যে কোনো একটি বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে, পারিপার্শ্বিকের সাপেক্ষে আপনি অবশ্যই কি করতেছেন, আপনার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আপনি অবশ্যই অবস্থানের পরিবর্তন করতেছেন, এই পরিবর্তনকে বলা হচ্ছে আমার দূরত্ব। এর একক মিটার, মাত্রা এল দেখাইছি, এবং মান কি দেখেন, মোট অতিক্রান্ত পথ, আপনি যতটুকু পথ অতিক্রম করতেছিলেন, এটাই কি বলছিলাম না। আচ্ছা, সরণ কি ছিল, নির্দিষ্ট দিকে, এই দেখেন দিক বলে দিছে, নির্দিষ্ট দিকে, এবং এখানে আমরা দিক হিসাবে কি বলতাম, ইনিশিয়াল টু ফাইনাল,
দিক হিসাবে বলতাম আমরা ইনিশিয়াল টু ফাইনাল। কোনো একটি বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানে পরিবর্তন, এখানে অবস্থানে পরিবর্তন, এখানে অবস্থান পরিবর্তন, জাস্ট ফ্যাক্টটা হচ্ছে এখানে দিক আছে ইনিশিয়াল টু ফাইনাল, এখানে আমার দিক নেই। তাহলে বলা হচ্ছে কি আমার সরণ, একক সেম, দূরত্বের এককের মতো, মাত্রা আমার দূরত্বের একক সেম। এবার মানের ক্ষেত্রে দেখেন কি বলা হচ্ছে আমার, এই যে ন্যূনতম দূরত্ব বলে দিছিলাম, ন্যূনতম পথ অতিক্রম করতেছে। এবং দিক কি দেখেন, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, দিকটা কি হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। সুন্দর, ইনিশিয়াল, এই দেখেন এখানে লিখছি ইনিশিয়াল টু ফাইনাল, ইনিশিয়াল টু ফাইনাল, সুন্দর মতো রেখে ফেলছি, বুঝা গেছে? ওকে, তাহলে দূরত্ব এবং সরণের কনসেপ্টটা ধরতে পারছেন। এবার হচ্ছে দ্রুতি, এবার হচ্ছে দ্রুতি কাকে বলা হবে, দ্রুতি এবং বেগ। সো চলেন দ্রুতি এবং বেগ নিয়ে আমরা আগে একটু আলোচনা করি। দ্রুতি অ্যান্ড বেগ, তার মানে প্রথমে যদি আমি দ্রুতি নিয়ে কল্পনা করি, মনে করেন এইখানে একটা বস্তু আছে, মনে করেন এখানে এটা হচ্ছে ভূমি, এই ভূমির উপরে একটা গাড়ি আছে, এই ভূমির উপরে এরকম একটা গাড়ি আছে, এই 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 গাড়ি, এই গাড়ি, এই গাড়ি, ঠিক আছে। এইবার দেখেন কোনো একটা সময় গাড়িটা আমার ছিল এ পয়েন্টে, ধরেন কোনো একটা সময় গাড়িটা আমার এখানে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট, এখানে আমার সি পয়েন্ট, ঠিক আছে। এইবার দেখা গেল যে আমি এবার স্টপ ওয়াচটা স্টার্ট করলাম, গাড়িটা আমার এ পয়েন্টে ছিল, শুরুতে গাড়ি আমার এ তে ছিল, শুরুতে গাড়ি আমার এ তে ছিল। এবার আমার গাড়িটা কি হইলো, গাড়িটা আমার এখন এ থেকে বিতে চলে গেল, গাড়িটা আমার এ থেকে সুন্দর মতো বিতে চলে গেল, এই যে এ থেকে বি, গাড়িটা সুন্দর মতো আমার এ থেকে বিতে চলে গেল। এখন গাড়িটা আমার যে এ থেকে বিতে চলে গেল, গাড়িটা কি তার অবস্থানে পরিবর্তন করছে না? ওকে, হ্যাঁ, অবস্থানে পরিবর্তন করছে। গাড়িটা কি করছে ভাইয়া, আমার অবস্থার পরিবর্তন করছে। এখান থেকে তাহলে বলতে পারতাম আমার অবস্থার পরিবর্তন করছে। এখন অবস্থার পরিবর্তন তো দুই রকম হইতে পারে, একটু আগে দেখলাম আমার দূরত্বের আকারেও হইতে পারে, তারপরে সরণের আকারও হইতে পারে। সো আমি ধরলাম যে গাড়ির এই পরিবর্তনটা আমরা কিসের সাপেক্ষে, দূরত্বের সাপেক্ষে। দূরত্ব কনসেপ্টটা মাথায় নিয়েই আমরা গাড়ির এই অবস্থানের পরিবর্তন দেখলাম, যে এ থেকে সে বিতে গেছে। এবার আমি লক্ষ্য করলাম যে এই যে আমার দূরত্বের পরিবর্তন হচ্ছে, এই গাড়িটা আমার এ থেকে যে বিতে গেল, তার মানে একটা নির্দিষ্ট সময় গেছে, ধরলাম টি পরিমাণ সময়, টি পরিমাণ সময়ে আমার গাড়িটা এ থেকে বিতে গেছে, অর্থাৎ দূরত্বের পরিবর্তন হয়েছে। এবার আপনি চিন্তা করেন গাড়িটা এরপর কি বিতেই থাকবে? না, বি থেকে সিতে যাবে না, গাড়িটা এখন কি করবে, সুন্দর মতো বি থেকে সিতে চলে গেল। আবার দেখেন বি থেকে যখন সিতে যাচ্ছে, তার মানে কি তার আবার অবস্থার পরিবর্তন হচ্ছে, তার আবার অবস্থার পরিবর্তন হচ্ছে। তার মানে এইখানে আমি ধরলাম যে ইয়েস, আমার এখানেও কি হচ্ছে ভাইয়া, অবস্থার পরিবর্তন হচ্ছে। এবং কার সাপেক্ষে? অবস্থার পরিবর্তন দুই রকম হয়, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সরণের কনসেপ্টে। আমি ধরলাম এখানেও দূরত্বের সাপেক্ষে, আমাদের দূরত্বের কনসেপ্টটা মাথায় রেখে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, এবং কতটুকু টাইমে হচ্ছে, ধরলাম t1 পরিমাণ টাইমে হচ্ছে, ধরলাম এখানে আমি t1 সময় হচ্ছে, t1 সময় হচ্ছে। তার মানে দেখেন এখন এ থেকে যখন বিতে যাচ্ছে, এ থেকে যখন বিতে যাচ্ছে, তার দূরত্বের পরিবর্তন হচ্ছে, টি সময় হচ্ছে। তার মানে প্রথম কথা হচ্ছে আমার এ টু বি, আমি যদি দ্রুতি বলি তাহলে দ্রুতি কত হবে, দ্রুতি হবে আমার, মনে রাখবেন উপরে হচ্ছে দূরত্ব, নিচে হচ্ছে আমার সময়, উপরে হচ্ছে দূরত্ব, নিচে হচ্ছে আমার সময়। উপরে দূরত্বকে আমি কি ধরছিলাম, মনে করেন আমার দূরত্ব পরিবর্তন হচ্ছে, তাহলে এ বি ধরলাম, দূরত্ব হচ্ছে আমার এ বি, এবং কতটুকু সময় হচ্ছে, টি পরিমাণ সময় হচ্ছে। তাহলে এই যে দ্রুতির আমার কনসেপ্টটা বুঝতে পারলাম যে আপনি কতটুকু সময় কতটুকু দূরত্বের পরিবর্তন করতেছেন।
আপনার দূরত্বের পরিবর্তন হচ্ছে, আপনার দূরত্বের পরিবর্তন হচ্ছে, এবং এই দূরত্বের পরিবর্তন কতটুকু সময় হচ্ছে সেটাই হচ্ছে আমার দ্রুতি। বুঝা গেছে? তাহলে দ্রুতির কনসেপ্ট এই যে দূরত্ব ভাগ সময়। বুঝা গেছে? আচ্ছা, এইবার এবার আপনি নর্মালি চিন্তা করেন দূরত্বটা কি ছিল? স্কেলার রাশি ছিল না ভেক্টর রাশি ছিল? দূরত্বটা কিন্তু ভাই আমাদের একটা স্কেলার রাশি ছিল। তার মানে দূরত্ব যখন আমার স্কেলার রাশি হচ্ছে, মাথায় রাখবেন এখানে দূরত্বের সাপেক্ষে দূরত্বকে হেল্প নিয়ে যখন আমি দ্রুতি বের করতে যাচ্ছি, এই দ্রুতিও কি হয়ে যাবে আমাদের স্কেলার কোয়ান্টিটি। এই দ্রুতিও হয়ে যাচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি, স্কেলার স্কেলার রাশি। বুঝা গেছে? আচ্ছা, এবার ধরেন যে সেম আমার এ থেকে বি, আবার বি থেকে সি, এখানে বি থেকে সিও ধরেন, বি টু সি। আমি যদি দ্রুতি কল্পনা করি, দ্রুতির সূত্র কি? উপরে বসবে দূরত্ব, নিচে বসবে সময়। তাহলে দূরত্ব কতটুকু চেঞ্জ হচ্ছে? বি থেকে সি, বিসি পরিমাণ দূরত্ব চেঞ্জ হচ্ছে। তার মানে আমার বিসি পরিমাণ দূরত্ব চেঞ্জ হচ্ছে, এবং কতটুকু টাইম? এই যে দূরত্বের পরিবর্তনটা হচ্ছে কতটুকু টাইমে হচ্ছে? T1 পরিমাণ টাইমে হচ্ছে ভাইয়া, T1 পরিমাণ টাইমে হচ্ছে। তার মানে সুন্দর মতো কি আমি দ্রুতি এখানেও বের করে ফেললাম। ওকে, এইবার দ্রুতির পার্টটা যদি আমরা বুঝে থাকি, তাহলে দ্রুতির তাহলে একক কি আসবে দেখেন। তাহলে এখানে আমি এককটা বসাই, একক। উপরে বসতেছে দূরত্ব, দূরত্বের একক কি? মিটার। নিচে বসতেছে সময়, সময়ের একক কি? সেকেন্ড, এসআই ইউনিট। তার মানে এখানে থাকবে আমাদের মিটার পার সেকেন্ড অথবা মিটার পার সেকেন্ড, যেটা লেখেন সেটাই ঠিক আছে, দুটোই সেম আমাদের। বুঝা গেছে? তার মানে এবার আমি মাত্রাটাকে কল্পনা করি ভাইয়া, মাত্রাটা কি আসবে? তাহলে দেখেন উপরে বসতেছি কি আমাদের দূরত্ব, দূরত্বের মাত্রা কি? এল। একটু আগে দেখছিলাম দূরত্বের মাত্রা হচ্ছে এল। নিচে বসতেছে আমাদের সময়, নিচে বসতেছে কি ছিল? আমাদের সময়। তার মানে নিচে বসতেছে আমাদের সময়, এই সময় হচ্ছে টি। তার মানে এই টিটাকে উপরে নিয়ে যান, এল টি ইনভার্স 1। এই হয়ে গেছে আমাদের মাত্রা। বুঝা গেছে? এই হয়ে গেছে আমাদের মাত্রা। ওকে, এবার সেম কনসেপ্টটাই ভাইয়া, সেম কনসেপ্টে আমরা কার সাপেক্ষে পড়ব? সেম কনসেপ্টটাই আমরা পড়া ট্রাই করব আমাদের বেগের সাপেক্ষে, বেগ। তার মানে এবার মনে করেন এখানেই সেম এ থেকে বিতে আমার অবস্থার পরিবর্তন হচ্ছে। যখন আমার অবস্থার পরিবর্তন হচ্ছিল তখন আমি কি বলছিলাম যে আমার দূরত্বের সাপেক্ষেও হইতে পারে, সরণের সাপেক্ষে হইতে পারে। এবার আমি বললাম যে ভাইয়া আমার অবস্থার পরিবর্তন হচ্ছে এবার সরণের সাপেক্ষে। অবস্থান পরিবর্তন হচ্ছে এখন কার সাপেক্ষে ভাইয়া? সরণ। এই সরণের সাপেক্ষে আমার অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এ থেকে বি পয়েন্টে গেছে। এ থেকে বি পয়েন্টে সে যে গাড়িটা পথ অতিক্রম করছে, এই অতিক্রম করছে সর্বনিম্ন দূরত্ব, একদম স্ট্রেট লাইনে, একদম সর্বনিম্ন দূরত্ব একদম টাক করে স্ট্রেট লাইনে অতিক্রম করে গেছে, একদম স্ট্রেট ভাবে চলে গেছে। তার মানে এইভাবে যদি একটা স্ট্রেট ভাবে চলে যায়, এই স্ট্রেট লাইনটাকে আমরা কি বলতে পারি? সরণ বলতে পারি, সর্বনিম্ন দূরত্ব। এবং এই যে এ থেকে বি পয়েন্টে গেছিল, এই যে আমার সরণের পরিবর্তন হয়েছে, টি সময় হয়েছে। কতটুকু? টি সময় হয়েছে। তাহলে এখন বেগটা কি আসবে বলেন তো ভাইয়া? বেগ, বেগের সূত্র হচ্ছে উপরে বসবে আমাদের সরণের পরিবর্তন, সরণের পরিবর্তন, এবং নিচে বসবে আমাদের সেম সময়, কতটুকু সময় আমার সরণের পরিবর্তন হয়েছে। এখানে দূরত্ব, আপনি চাইলে এখানে দূরত্বের পরিবর্তনও বসাইতে পারেন, বলতেছি দূরত্বের পরিবর্তনও বসাইতে পারেন, সমস্যা নেই। তার মানে এইখানে চিন্তা করেন আমি যখন এ টু বি বেগের মান নির্ণয় করব, বেগের মানটা যখন আমি নির্ণয় করব, তাহলে কি আসবে বলেন তো? বেগের সূত্র উপরে সরণের পরিবর্তন, সরণের পরিবর্তন কি হচ্ছিল? এ থেকে বি, এ থেকে বিতে সরণের পরিবর্তন, তার মানে এ বি বসাইতে পারবো, এ বি বসাইতে পারবো, এবং কতটুকু টাইমের মধ্যে? টি পরিমাণ টাইমের মধ্যে, এই টি। দেখেন আমরা বেগের কনসেপ্টও সুন্দর মতো পেয়ে গেলাম, বেগের কনসেপ্টও সুন্দর মতো পেয়ে গেলাম। এবার দেখেন বেগটাকে হচ্ছে আপনারা যদি ডিফাইন করতে চান, আমরা কার সাহায্য নিচ্ছি? সরণের।
বেগটাকে ডিফাইন করতে গিয়ে আমার কার সাহায্য নিচ্ছি ভাইয়া? সরণের সাহায্য নিচ্ছি। এই সরণটা কি ছিল ভাইয়া? এই সরণটা ছিল আমাদের ভেক্টর রাশি। এই সরণটা ছিল ভাইয়া আমাদের ভেক্টর রাশি। তাহলে বেগটাও কি হয়ে যাবে? বেগটাও হয়ে যাবে আমাদের ভেক্টর রাশি। বেগও হয়ে গেছিল আমাদের ভেক্টর রাশি। বুঝা গেছে? আমি যদি এখন আপনাদেরকে একটা পার্ট দেখাই, মনে করেন এই আপনি দেখেন এখানে একটা মানুষ দাঁড়ায় রয়েছে। এখন এইখান থেকে সে কি করবে? মনে করেন দূরত্ব অতিক্রম করবে। মনে করেন আমি একটু ভেলোসিটি দিয়ে দেই বান্দাকে। এই আমি ভেলোসিটি দিছি কত দেখেন? 1.943। ঠিক আছে, এবার এই বান্দা দূরত্ব অতিক্রম করা স্টার্ট করবে। দেখেন প্রত্যেকটা মোমেন্টে তার অবস্থার পরিবর্তন হচ্ছে। দেখেন প্রত্যেকটা মোমেন্টে তার অবস্থার পরিবর্তন হচ্ছে। দেখেন বুঝা গেছে? ওকে, এবার আপনি যদি আমি আবার আর একটু দেখাই, এই বান্দা এখন এই অবস্থায় ছিল 0 মিটার। দেখেন এই বান্দা এই অবস্থায় ছিল 0 মিটার। আমি ওকে একটু বেগ দিয়ে দিলাম, মনে করেন বেগ দিলাম আমি, বেগ দিলাম 0.743 পরিমাণ বেগ। এবার দেখেন বান্দা দাঁড়ায় রয়েছে 0 মিটারে, আমি একটা বেগ ইনস্টল করে দিছি। দেখেন তো তার অবস্থানটা পরিবর্তন হচ্ছে না? অবস্থানটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে না? এবং এই অবস্থান পরিবর্তনের সাথে একটা টাইমও তো কাজ করতেছে। এখানে একটা টাইমও তো কাজ করতেছে, বুঝেন? একটা টাইমও কাজ করতেছে এই যে। ওকে, তার মানে দেখেন আপনার এখানে সে বান্দা ছিল 0 মিটারে, সে এখন চলে গেছে 10 মিটারে। এই 0 মিটার থেকে 10 মিটারে সে কি করছে? মনে করেন সরণের সাপেক্ষে অবস্থার পরিবর্তন করছে। সরণের সাপেক্ষে অবস্থার পরিবর্তন করছে। তাহলে এখন সরণের মান কি বসাবেন? ফাইনাল 10 মিটার মাইনাস ইনিশিয়াল 0 মিটার। তার মানে সরণের পরিবর্তন হয়েছে আমার 10 মিটার। সরণের পরিবর্তন হয়েছে কত ভাইয়া? আমার 10 মিটার। আমার কেন আমি বলছি কি ফাইনাল টু ইনিশিয়াল না? তার মানে ফার্স্টে আমি ফাইনালের মানটা বসাবো মাইনাস ইনিশিয়ালের মানটা বসাবো, এটাই তো পরিবর্তন। পরিবর্তন মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল পরিবর্তন। তার মানে এখানে ফাইনাল অবস্থায় সে যখন গেছে আমার স্কেলে 10 মিটারে দাঁড়ায় রয়েছে। ইনিশিয়ালে যখন ছিল সে তখন 0 মিটারে দাঁড়ায় ছিল। তাহলে ফাইনাল 10 মাইনাস ইনিশিয়াল 0, তার মানে টোটাল সরণের পরিবর্তন হয়েছে 10। টোটাল সরণের পরিবর্তন হয়েছে 10। তার মানে আমি এখানে যদি একটু লিখি, তার মানে এখানে হচ্ছিল আমাদের কত? ফাইনাল। এখানে ছিল আমাদের ফাইনাল, এইখানে ছিল আমাদের ইনিশিয়াল। এই পয়েন্ট 0 পয়েন্টে ছিল আমাদের ইনিশিয়াল। তার মানে আমি এখানে কি লিখতে পারবো? সরণের পরিবর্তন। সরণের পরিবর্তন কি হচ্ছিল? সূত্র হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল হচ্ছে আমাদের 10 মিটার, ইনিশিয়াল ছিল আমাদের 0 মিটারে। তার মানে পরিবর্তন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 10 মিটার। এবং 0 থেকে 10-এ যেতে ধরে নিলাম, 0 থেকে 10-এ যেতে আপনার কতটুকু টাইম লাগছে? এখানে অবশ্য টাইমের কনসেপ্টটা নাই, এখানে অবশ্য টাইমটা দেওয়া নাই, দিলে ভালো হইতো। ধরলাম আমার সময় লাগছে মনে করেন কতটুকু? ধরলাম আমার মনে করেন 5 সেকেন্ড। 5 সেকেন্ড সময় লাগছে, ধরলাম 5 সেকেন্ড। তার মানে এখন আমার ভেলোসিটি ভি কতটুকু আসবে? উপরে হচ্ছে সরণের পরিবর্তন 10, নিচে হচ্ছে সময় হচ্ছে 5 সেকেন্ড 5। তার মানে ভেলোসিটি আসবে আমাদের 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? এটাই তো, আর কিচ্ছু না। এটাই হচ্ছে আমাদের পিওর কনসেপ্ট। তাহলে আমি যদি এখন নোটে ব্যাক করি, তাহলে আমরা সুন্দর মতো কি পাইলাম? আমাদের দ্রুতি কনসেপ্টটা কি ছিল, বেগের কনসেপ্টটা কি ছিল, এটা সুন্দর মতো আমরা পিক করতে পারলাম। বুঝা গেছে? এইবার আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা কি? সেটা হচ্ছে আমাদের বেগের প্রকারভেদ। দেখেন এখানে বলা হচ্ছে যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর সরণের হার অপরিবর্তিত থাকলে ওই বস্তুকে সমবেগ বলা হবে। আচ্ছা, এই সমবেগ আর অসমবেগ এটা আমি কিছুক্ষণ পরে বুঝাচ্ছি। এইটা সব থেকে ভালো বুঝবেন যদি আপনি এই ত্বরণ আর মন্দন জিনিসটাকে পিক করতে পারেন। এই ত্বরণ এবং মন্দন জিনিসটাকে পিক করতে পারেন, এটা আমি এখন বুঝাবো। মনে করেন আচ্ছা, এটা যদি বুঝাই এখন ত্বরণ এবং মন্দন, এখানে বুঝাবো আমি ত্বরণ
এই পাশটা রাখতেছি আমি ত্বরণের জন্য, আর এই পাশটা রাখবো আমি মন্দনের জন্য। মন্দন, এই মনে করেন এখানে একটা ভূমি আঁকি আমি, এই হচ্ছে ভূমি। এখানে আমার মনে করেন একটা গাড়ি আছে, এখানে মনে করেন একটা গাড়ি আছে, এই এই গাড়িটা এখন মনে করেন স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, ঠিক আছে। এবং এখানে সময়ও আমি কাউন্ট করি নাই, আমি স্টপ ওয়াচও কি করি নাই ভাইয়া, কাউন্ট করি নাই। ওকে, এবার স্টপ ওয়াচ স্টার্ট করার সাথে সাথেই গাড়িটা আমার এদিকে ছোটা শুরু করলো, গাড়িটা আমার এখন এদিকে ছোটা শুরু করলো। দেখা গেল গাড়িটা এইদিকে ছুটতে ছুটতে একবার এই পজিশনে আসছে, একবার আমার এই পজিশনে আসছে, ধরলাম আমার বি পজিশন। এবং দেখা গেল এটা যদি আমার এ পজিশন হয়, এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব, বা এখানে সরণও বলতে পারেন, এখানে দূরত্ব ধরতে পারেন, সরণও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। এ থেকে বি, এ থেকে বিতে যেতে তাকে 5 মিটার দূরত্ব বা 5 মিটার সরণ তাকে অতিক্রম করা লাগছে, ফেয়ার এনাফ। এবং এই 5 মিটার দূরত্ব বা সরণ যাওয়ার জন্য তার অ্যাকচুয়ালি ধরলাম টাইম লাগছে আমার, টাইম লাগছে আমার মনে করেন আমার 5 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এবার গাড়িটা তো থেমে নাই, গাড়িটা আমার এখন এইখানে চলে আসছে, গাড়িটা এখন আমার ভাইয়া এখানে চলে আসছে সি পয়েন্টে। এবার আমি বললাম বি থেকে সিতে যেতে, বি থেকে সিতে যেতে তার দূরত্ব বা সরণ যেটাই হোক সেম, এখন এখানে সেম, এখন আর কনসেপচুয়াল ডিফারেন্ট নেই, ঠিক আছে। কনসেপচুয়াল ডিফারেন্ট আছে বাট এই টার্মে সেম। আচ্ছা, এখানে দূরত্ব বা সরণ লাগছে ধরেন আমার 2 মিটার। এবার আমার এইখানে বি থেকে সিতে, বি থেকে সিতে যেতে আমার টাইম লাগলো মনে করেন আমার 1 সেকেন্ড, টাইম লাগলো মনে করেন 1 সেকেন্ড। তাহলে এবার আমি একটু ভেঙে ভেঙে ক্যালকুলেশন করি। এইবার দেখেন তো, আমি যখন এ থেকে বিতে যাচ্ছি, এ থেকে বিতে যাচ্ছি, তখন আমার বেগ ভি কি হচ্ছে, তখন আমার বেগ ভি উপরে, আমার উপরে বসবে আমার সরণ বা দূরত্বের পরিবর্তন, এখানে সরণ বা দূরত্বের পরিবর্তন কত 5, নিচে বসবে আমার সময় 5 সেকেন্ড, তার মানে এখানে আসবে আমার 1 মিটার পার সেকেন্ড। আমি এখন যদি বি থেকে সি কল্পনা করি, বি থেকে সি কল্পনা করি, তাহলে ভি আসবে দেখেন উপরে সরণ বা দূরত্বের পরিবর্তন কত, এখানে আছে 2, কতটুকু টাইম লাগছে আমার নিচে 1 সেকেন্ড, তার মানে আসতেছে কত 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখেন এ থেকে বিতে যেতে তার বেগের মান ছিল 1, লেজিট 1, এ থেকে বিতে যেতে তার লেজিট বেগের মান ছিল 1 মিটার পার সেকেন্ড, বাট বি থেকে সিতে যেতে তার বেগের মান হয়ে গেল কত 2 মিটার পার সেকেন্ড। তার মানে বেগের পরিবর্তন হয়ে গেছে না? তার মানে এখানে বুঝতে পারছি না আমার ভাইয়া বেগের পরিবর্তন হয়েছে। এইবার মাথায় রাখেন যে যেইখানে দেখবেন আপনার বেগের পরিবর্তন হয়েছে, যেই মোমেন্টে গিয়ে আপনি খুঁজে পাচ্ছেন ভাইয়া বেগের পরিবর্তন হয়েছে, সেখান থেকে নতুন একটা প্যারামিটার স্টার্ট হয়, সেটা হয়ে গেছে ত্বরণ। সেটা কি ভাইয়া? ত্বরণ। নতুন একটা প্যারামিটার হচ্ছে কত কি ত্বরণ। তার মানে ত্বরণ এখন কাকে বলে এটা বুঝতে হবে। ত্বরণ যখন ইমপ্লিমেন্ট হয় একটা সিস্টেম, এটা কি একটা সিস্টেম না, একটা টেস্ট প্যারামিটার। এই টেস্টিং প্যারামিটারে যখন আমি ত্বরণকে ইনক্লুড করতেছি, তাহলে 100% মনে রাখবেন আপনার বেগ কখনো সেম থাকবে না। এখানে আমার 1 মিটার পার সেকেন্ড আপনি বেগ কল্পনা করছেন, মানে হিসাব করে পাইছেন, এখানেও আপনি 1 মিটার পার সেকেন্ড বেগ আপনি পাবেন না যদি ত্বরণকে আপনি ইনক্লুড করেন। অবশ্যই একের থেকে বেশি হবে, না হয় একের থেকে কম হবে। বোঝা গেছে এই জিনিসটা? তার দেখেন আপনি নিজেই পাইলেন যে আমার এখানে ছিল 1 মিটার পার সেকেন্ড, বাট এইখানে আমার চলে আসছে 2 মিটার পার সেকেন্ড। যারা গাড়ি চালান আপনারা কি করেন, গিয়ার বক্সে অনেকে এক্সিলারেটরে কি বলেন, এক্সিলারেটরে পুশ দিও না জোরে। নতুন নতুন যারা গাড়ি চালান তখন তাদেরকে কি বলা হয়, এক্সিলারেটর জোরে পুশ দিও না। এক্সিলারেটর জোরে পুশ দেওয়া মানে কি, আপনি প্রথমে যে বেগটাকে মেনটেন করতে চাচ্ছেন, এক্সিলারেটরে জোরে পুশ দেওয়া মানে হচ্ছে এখন আর একটু বেগ বেড়ে যাবে, আপনার
যেই বেগে মেনটেন করতেছিলেন, মনে করেন ধরেন হচ্ছে 25 মিটার পার সেকেন্ড বেগ আপনি মেনটেন করতেছেন, আপনি যখন এক্সিলারেটরে পুশ দিবেন হঠাৎ করে সে 30, 32, 35, 40-এ উঠে যাচ্ছে, মানে কি বেগের পরিবর্তন হয়েছে। তার মানে ওই যে এই কারণে নাম হয়েছে এক্সিলারেটর, এক্সিলারেশন দিবে, বুঝা গেছে? এক্সিলারেশন দিবে, ত্বরণ দিবে। ওকে, তাহলে ত্বরণের সূত্রটা কি হচ্ছে? ত্বরণের সূত্র হবে আমাদের, তাহলে আমি যদি একটুখানি চেঞ্জ করি পার্টটা, তাহলে ত্বরণের সূত্র হচ্ছে, ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, ত্বরণকে আমরা লেজিট এ দিয়ে প্রকাশ করি। এ সূত্র হচ্ছে এ ইকুয়ালস টু শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়, শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়, এটা হচ্ছে ত্বরণের সূত্র। এবং শেষ বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলেন তো? মোটামুটি ভি দিয়ে প্রকাশ করি, এখানে একটা কমন প্যারামিটার। শেষ বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, আর আদি বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি ভাগ টাইম। বুঝা গেছে? শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। ওকে, এবার হচ্ছে মন্দন। মন্দন কাকে বলে? আমি সেম জিনিসটা আবার একটুখানি বুঝাই। দেখো, এই হচ্ছে আমার ভূমি, এখানে আমার গাড়ি আছে, এখানে আমার গাড়ি আছে। আচ্ছা, আমি গাড়িটা একটু ভালো মতো আঁকাই, তাহলে বুঝতে সুবিধা হবে। গাড়ি আছে, ধরলাম আমার এ পয়েন্ট। এখন এ পয়েন্টে যখন গাড়ি আছে, তখন আমি ধরে নিলাম এখানে আমার বেগ ধরলাম কত, 10 মিটার পার সেকেন্ড। বেগ আমি ধরলাম 10 মিটার পার সেকেন্ড। এই গাড়িটা কি তাহলে অবশ্যই গতিশীল অবস্থায় ছিল, তাহলে অবশ্যই এই দিক বরাবর গতিশীল অবস্থায় ছিল। তাহলে এই বান্দা যখন এই গাড়ির মধ্যে এ পয়েন্টে, আমার এই গাড়ি যখন এ পয়েন্টে চলে আসলো, আমি ওই বেগ নির্ণয় করার মেশিন দিয়ে দেখলাম আরে ওর তো বেগ 10 মিটার পার সেকেন্ড। দেখা গেল এই বান্দা তো তাহলে স্থির নাই, তাহলে অবশ্যই এই পাশে যাবে। এই পাশে গিয়ে এই গাড়িটা যখন বি পয়েন্টে চলে আসে, এই পাশে গিয়ে আমার গাড়িটা যখন বি পয়েন্টে চলে আসে, তখন আমি গিয়ে দেখলাম আমার বেগ হয়ে গেছে 8 মিটার পার সেকেন্ড। এই গাড়িটা যখন আমার এখন সি পয়েন্টে চলে আসবে, ও তো আর থেমে নাই, এই বি পয়েন্টে তো 8 মিটার পার সেকেন্ড আসছে, তার মানে বেগ তো আছে। তার মানে এইখানে যখন চলে আসলো, তখন আমি বেগের মান দেখলাম ভাইয়া কত, 6 মিটার পার সেকেন্ড। মজার ব্যাপার হচ্ছে, দেখো তো ভাইয়া, এ পয়েন্টে আমার বেগের মান ছিল 10 মিটার পার সেকেন্ড, সে গতিশীল ছিল, সামনে আগাইলো। বি পয়েন্টে আসার পরে আমি মেশিন দিয়ে মেপে দেখলাম আরে ওর তো এখন আর 10 না, এখন 8 হয়ে গেছে। আবার সি পয়েন্টে যখন আসলো, তখন কি বললাম, আহারে আরো তো বেগ কমে গেছে 6 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে বেগ কি হচ্ছে, কমে যাচ্ছে। এখানে দেখো, এখানে আমার বেগের মান ছিল 1, তার পরবর্তীতে বেগের মান হয়ে গেছে 2, তার মানে এখানে বেগ রাইজ করতেছে, সরি, এখানে আমার বেগ বেগ বৃদ্ধি পাচ্ছে। বাট এখানে কি হচ্ছে, এখানে আমার বেগ কমে যাচ্ছে, কমে যাচ্ছে, বেগ আমার কমে যাচ্ছে। তাহলে এই যে বেগ আমার কমে যাচ্ছে, এই কমে যাওয়ার পিছে কে দায়ী? অবশ্যই ত্বরণ দায়ী। কারণ তুমি বলতে পারো এখানে তো এখানে 10 ছিল, এখানে 8, তার মানে বেগের পরিবর্তন হয়েছে। বেগের পরিবর্তন যেখানে হচ্ছে, সেখানে আমার কে হাত দিচ্ছে? ত্বরণ হাত দিচ্ছে। তাহলে এখানে তো রাইজ করতেছিল, বাট ভাইয়া এখানে তো কিন্তু কমে যাচ্ছে না, পরিবর্তন হচ্ছে ঠিকই কিন্তু কমে যাচ্ছে। তার মানে কমে যাওয়ার জন্য ত্বরণ দায়ী, ঠিক আছে, বাট ওই কমে যাওয়ার জন্য যে ত্বরণটা দায়ী, ওই ত্বরণকেই বলা হচ্ছে আমাদের মন্দন। ওই ত্বরণকে বলা হচ্ছে কি আমাদের মন্দন। তাহলে আমি যদি বলি, দেখো ঠান্ডা মাথায়, এই পয়েন্ট থেকে বি পয়েন্টে বেগের তো অবশ্যই পরিবর্তন হয়েছে, 10 থেকে 8-এ নেমে আসছে, এবং কতটুকু টাইম নিছে, ধরলাম আমি এই 10 থেকে 8-এ চলে আসছে, আমার ধরো যে 2 সেকেন্ড টাইম নিছে, 2 সেকেন্ড টাইম নিছে। তাহলে ত্বরণের সূত্র কি দেখো তো? ত্বরণের সূত্র ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান কত, শেষ বেগের মান কত, 8, মাইনাস আদি বেগের মান কত, 10, আর কতটুকু টাইম নিচ্ছে, 2 সেকেন্ড, 2, তার মানে 8 মাইনাস 10 হচ্ছে -2 বাই 2, তাহলে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে দেখো, এইখানে ত্বরণের মান দেখো, এখানে আমার ত্বরণের মান কিন্তু পজিটিভ দেখাচ্ছিল, বাট এখানে আমার ত্বরণের মান কি হয়ে গেছে ভাইয়া, নেগেটিভ। ত্বরণের মান হয়ে গেছে নেগেটিভ। এই যে ত্বরণের মান নেগেটিভ হচ্ছে,
এই নেগেটিভ ত্বরণটা কি করতেছে, অর্থাৎ ওকে আপনি এখন এক্সিলারেটর দিচ্ছেন, এখন ব্রেক দিচ্ছেন, আপনি যে বেগটা মেনটেন করতেছেন বেগটা কমাই দিতে চাচ্ছেন, এবার আমি ব্রেকে চাপ দিচ্ছেন, তার মানে বেগটাকে আস্তে আস্তে কমে যাচ্ছে। এই কমে যাওয়ার জন্য আসলে এক্সিলারেশন না মন্দন না, এক্সিলারেশন মানে ত্বরণ না, মন্দন দেয়। এবং মন্দনে সবসময় দেখবেন আপনার একটা মাইনাস দিয়ে দেয়, মানে আপনার ক্যালকুলেশন সবসময় মাইনাসে আসবে। যখন মাইনাসে আসবে আপনি মাথায় থাকবেন যে বেগের পরিবর্তন হচ্ছে, বাট এখানে ত্বরণ না মন্দনের একটা হাত আছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখান থেকে একটা আবার মাঝে মাঝে কোশ্চেন দেয় যে আপনার মন্দনের পরিমাণ নির্ণয় করেন, ঠিক আছে? গতে মাঝে মাঝে দিয়ে দেয় যে একটা হয়তো বা গ্রাফ আছে বা একটা কথার ম্যাথ আছে, ওই কথার ম্যাথে আপনাকে বলা হইলো যে মন্দনের মান নির্ণয় করেন। যদি মন্দনের মান নির্ণয় করেন আপনার অবশ্যই মাইনাসে উত্তর আসবে, তাহলে আপনি কি লিখবেন? লাস্টে লিখবেন সুতরাং গাড়িটির মন্দন হলো -1। সবাই এই ভুলটাই করে। যদি মন্দন লেখেন তাহলে -8টা দিবেন না। যদি লেখেন যে শুধু গাড়িটির ত্বরণ -1, তার মানে যে হচ্ছে খাতা দেখবে সে বুঝে নিবে তাহলে এখানে একটা মন্দন কাজ করতেছে, আপনাকে রাইট দিয়ে দিবে। যদি আপনি লেখেন যে সুতরাং গাড়িটির মন্দন -1, তাহলে সবার আগে কাটা, 1 মার্ক কেটে দিবে। কেন কেটে দিবে? মন্দন মানেই সেখানে ঋণাত্মক, ওটাকে আলাদাভাবে অ্যান্সারে আর উল্লেখ করার দরকার নেই। বুঝা গেছে? সেটা আলাদাভাবে অ্যান্সার উল্লেখ করার দরকার নেই। সুতরাং যদি কখনো লেখেন লাস্টে এসে উত্তরে সুতরাং গাড়িটির মন্দন, তাহলে -1 দেওয়া যাবে না, 1 দিতে হবে, 1 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? তাহলে ত্বরণের কনসেপ্ট আর মন্দনের কনসেপ্টটা ধরতে পারছে। আচ্ছা, তাহলে এবার একক। একক ত্বরণের একককে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার অর এভাবে লিখতে পারেন মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে থাকি, ঠিক আছে? একক। এবং মাত্রা, মাত্রাতে আপনি কল্পনা করেন মিটার, মিটার মানে লেন্থ, লেন্থের মাত্রা হচ্ছে এল, তারপরে এটা হচ্ছে এস মানে সেকেন্ড, সেকেন্ডের মাত্রা হচ্ছে টি, পাওয়ার কত আছে? বাই না, বাই মানে কি ভাগ, এখানে কত আছে? ইনভার্স 2। এই দেখেন ত্বরণের মাত্রা বের হয়ে গেছে। মাত্রা কি কখনো মুখস্থ করা লাগে? দেখেন তো, এটা বুঝলে কখনোই মুখস্থ করা লাগে না। বুঝা গেছেন তাহলে ত্বরণের কনসেপ্টটা? আচ্ছা, ত্বরণের কনসেপ্ট আমরা তাহলে কি কি দেখলাম? দূরত্বের পার্ট দেখলাম, আমরা বেগ দেখলাম, ত্বরণ দেখলাম, মন্দন দেখলাম। এবার আসলে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট করার জন্য আসলে যে যে সূত্রটা দরকার সেগুলো আমরা এখন দেখব। এই চ্যাপ্টার কমপ্লিট করার জন্য এখন কি কি সূত্র দরকার? সূত্রসমূহ। সূত্রসমূহ, সূত্রসমূহের মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে v = u + at। সেকেন্ড সূত্রটা হচ্ছে s = v + u/2 * t। থার্ড সূত্রটা হচ্ছে আমাদের s = ut + ½ a t²। ফোর্থ সূত্রটা হচ্ছে আমাদের v² = u² + 2as। ঠিক আছে? এইবার কথা হচ্ছে ভাইয়া সবার যেটা সমস্যা হয় যে ভাইয়া এই চারটার মধ্যে কোথায় কোন সূত্র বসাবো? এখন দেখেন আপনার ক্লু দেওয়া আছে দূরত্ব, আপনার ক্লু দেওয়া আছে আদিবেগ, আপনার ক্লু দেওয়া আছে ত্বরণ, ঠিক আছে? এখন আপনাকে টাইম নির্ণয় করতে বলা হয়েছে, আপনাকে এখন টাইমের মান কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আপনার কি কি ক্লু দেওয়া আছে? সরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। এখন আপনাকে টাইম নির্ণয় করতে বলছে। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে প্রথমে কি কি ক্লু আছে এবং কি বের করতে হবে সেটা আগে আপনি ডিটারমাইন করে ফেলবেন, ঠিক আছে? এরপর দেখবেন এই চারটা সূত্রের মধ্যে এই চারটা প্যারামিটার কোন সূত্রে চারটা প্যারামিটারে আছে। আপনি কল্পনা করেন এখানে আমাকে ক্লু দেওয়া আছে এস, বাট এখানে কি এস দেওয়া আছে? তাহলে এই সূত্রতে যেতে পারবো না, এই সূত্রতে আমি যেতে পারবো না। এবার দেখেন আমার এখানে কি আছে? এস আছে, ভি আছে, ইউ আছে আর টি আছে। তার মানে এবার চাইলে আমাকে বের করতে বলছে সময়, সময় তো বেরই করতে পারি, কিন্তু আব্বাজান এখানে আমাকে দেওয়া আছে ত্বরণ, এখানে আছে শেষ বেগ, তাহলে এখানে হাত দিয়ে লাভ আছে? লাভ নাই। এবার দেখেন আমার ক্লু কি কি দেওয়া আছে? এস, ইউ আর এ দেওয়া আছে। এখানে এস আছে, এখানে ইউ আছে, এখানে এ আছে, তার মানে এইখানে আমার দেওয়া যে ক্লুগুলা তিনোটাই আছে। বের করতে বলছি কি টাইম, হ্যাঁ টাইমও আছে, তার মানে এই সূত্রতে আমি হাত দিব, এই সূত্রতে আমি হাত দিব। এইভাবে করে সিলেক্ট করতে হবে আপনাকে, এইভাবে করে সিলেক্ট করতে হবে যে আমাকে ক্লু দেওয়া আছে আর কি বের করতে বলা হয়েছে, ওই চারটা প্যারামিটার
কোন সূত্রের মধ্যে, কোন সূত্রের আন্ডারে আছে, ওইটাই হবে আমার ওই ম্যাথটা করার জন্য সূত্র। বুঝা গেছে? এভাবে করে বের করতে হবে। আচ্ছা, এইটা যদি বুঝে থাকেন, এইখানে দেখেন আপনার গতির ইকুয়েশন দেওয়া আছে, এই যে এস, এইটা এইটা এইটা, এই চারটা কিন্তু দেখলাম। এবার দেখেন এইখানে একটা স্পেশাল ইকুয়েশন আপনাকে দেওয়া আছে, একটা স্পেশাল ইকুয়েশন এস টি এইচ ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এটা হচ্ছে এস তম সূত্র, এস তম সূত্রের, এস তম সূত্রের পার্ট। এখন এস তম মানে কি, এটা এখন আপনাকে বুঝতে হবে। দেখেন এইখানে আমি আবার একটা গাড়ি আঁকতেছি, এই এখানে মনে করেন আমার এ পয়েন্ট, এখানে গাড়িটা আমার স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থাতে ছিল গাড়িটা। ওকে, এখন দেখা গেল আমার এই গাড়িটা এখান থেকে, আমার এখানে মনে করেন একটা পয়েন্ট আছে হচ্ছে বি পয়েন্ট, আমার এই স্থির অবস্থা থেকে বি পয়েন্টে আমার গাড়িটা চলে আসছে, স্থির অবস্থা থেকে এই গাড়িটা সোজা বি পয়েন্টে চলে আসছে, সোজা বি পয়েন্টে চলে আসছে। ঠিক আছে, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসার জন্য তার টাইম লাগছে, সময় লাগছে ধরেন আমার 9 সেকেন্ড, সময় লাগছে আমার 9 সেকেন্ড। এবং এইখানে এসে তার বেগ হয়ে গেল, এখানে এসে তার বেগ হয়ে গেল মনে করেন আমাদের 20 মিটার পার সেকেন্ড, এখানে এসে তার বেগ হয়ে গেল আমার 20 মিটার পার সেকেন্ড। এইবার দেখেন আমার এই পয়েন্ট থেকে, আচ্ছা বেগ আমি না বলি, আপাতত বেগ আমি না বলি, মনে করেন দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব দিয়ে ভালো বুঝতে পারবেন। তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে তার সময় লাগছে 9 সেকেন্ড, এবং তার সরণ বা দূরত্ব এস, এস এস এর মান হচ্ছে ধরেন আমার 10 মিটার, 10 মিটার। তাহলে আপনাকে প্রশ্ন করলাম এবং কোশ্চেন দিয়ে আমি আপনাকে বুঝাই যে আপনার তৃতীয়তম সেকেন্ডে, মানে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তৃতীয় সেকেন্ডে, কোশ্চেন আমার তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত নির্ণয় করো। এবার কথা হচ্ছে যে তৃতীয় সেকেন্ড মানে কি, তৃতীয় সেকেন্ড মানে কি, টি ইকুয়ালস টু 3, টি ইকুয়ালস টু 3, টি ইকুয়ালস টু 3 বসায় আমি যদি ইকুয়েশনে বসায় দেই তাহলে সুন্দর মতো সবই বের হয়ে যাবে। এইখানেই হচ্ছে ভুল, এইখানেই হচ্ছে বাংলা ভাষার যে প্যাচ ফিজিক্সে, এখানে হচ্ছে বাংলা ভাষার প্যাচটা লাগে। তৃতীয় সেকেন্ড মানেই আপনি টি ইকুয়ালস টু 3 বসাবেন সেটা না। তৃতীয় সেকেন্ড মিনিং হচ্ছে, দেখেন এইখানে কি হয়েছিল, এ থেকে বিতে যাচ্ছে, প্রথমে আমার এই পয়েন্ট থেকে যখন আপনি স্টপ ওয়াচটা স্টার্ট করছেন, এই পয়েন্ট থেকে মনে করেন এইখানে আমার একবার গাড়িটা আসছিল, আপনি এসে দেখলেন এখান থেকে এতটুকু পথ যেতে তার 1 সেকেন্ড টাইম লাগছে। আবার পরবর্তী দিকে দেখলেন গাড়িটা আমার এখন এখান থেকে গিয়ে এইখানে একবার ছিল, এইখানে একবার ছিল, তার মানে এইখান থেকে এতটুকু যেতে তার 1 সেকেন্ড টাইম লাগছে। ঠিক আছে, তার মানে দেখেন এই প্রথম এখান থেকে আপনি স্টপ ওয়াচটা স্টার্ট করছেন, এখানে যখন আমার গাড়িটা আছে, এখান থেকে এখানে যেতে গাড়ির টাইম লাগছে 1 সেকেন্ড, এটাকে বলা হয় প্রথম সেকেন্ডে, এটা হচ্ছে প্রথম সেকেন্ড। এই প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এতটুকু। প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এই এতটুকু। বুঝা গেছে, প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এইবার দেখেন এই পজিশন থেকে যখন এই পজিশনে গেছে, এখান থেকে এতটুকু যেতে তার 1 সেকেন্ড টাইম লাগছে, তাহলে এখানে টি এর মান কত, টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। টি ইকুয়ালস টু যদি 2 সেকেন্ড বসান তাহলে আপনাকে হিসাব কি দিবে জানেন, হিসাব দিবে স্থির অবস্থা থেকে এই পজিশন। টি ইকুয়ালস টু যদি 2 সেকেন্ড বসান, টি ইকুয়ালস টু যদি 2 সেকেন্ড বসান, আপনাকে হিসাব ধরতে হবে স্থির অবস্থা থেকে এতটুকু, এই স্থির অবস্থা থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু যেতে তার টাইম লাগছে 2 সেকেন্ড, এবং এরকম এই সাপেক্ষে যত প্যারামিটার। বাট আপনি যদি বলেন দ্বিতীয় সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড মানে কি জানেন, দ্বিতীয় সেকেন্ডের মিনিং হচ্ছে প্রথম সেকেন্ড থেকে দ্বিতীয় সেকেন্ড, এই যে এতটুকু ডিস্টেন্স। দ্বিতীয় সেকেন্ড মিনিং হচ্ছে
আপনি এই মোমেন্ট থেকে এই মোমেন্টে যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করছেন, এই এতটুকুর মান। দ্বিতীয় সেকেন্ড কিন্তু একদম প্রথম অবস্থা থেকে এতটুকু অবস্থা, এটা কিন্তু এতটুকু দূরত্ব ডিটারমাইন করে না। এটাই হচ্ছে তম সেকেন্ডের প্যাচ। দ্বিতীয় সেকেন্ড মিনিং হচ্ছে আপনার এই জাস্ট এতটুকু দূরত্ব, এই জাস্ট এতটুকু দূরত্ব প্রথম সেকেন্ড থেকে দ্বিতীয় সেকেন্ড, প্রথম সেকেন্ড থেকে দ্বিতীয় সেকেন্ডে যেতে সে এক্সট্রা কতটুকু দূরত্ব অতিক্রম করছে। আর টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, টি ইকুয়ালস টু 2 সেকেন্ড মানে প্রথম থেকে শুরু করে এতটুকু, টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এটাই হচ্ছে তম সেকেন্ডের প্যাচ। তার মানে তম সেকেন্ডের সূত্র দেখেন, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এখানে ইউ হচ্ছে আদিবেগ, এ হচ্ছে ত্বরণ কতটুকু যাচ্ছিল, এখানে টি হচ্ছে কততম সেকেন্ড। এখানে আমার টি বলার মিনিং হচ্ছে, টি এর মিনিং হচ্ছে আমার কততম সেকেন্ড বলা হয়েছে, কততম সেকেন্ড বলা হয়েছে। এখানে যেমন আমি থার্ড সেকেন্ড বলছিলাম, থার্ড সেকেন্ড বলতে কি বোঝায়? থার্ড সেকেন্ড বলতে বোঝায় যে আপনার 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, এই এতটুকুর মধ্যে কতটুকু ডিস্টেন্স কভার করছে। থার্ড সেকেন্ড বলতে, তৃতীয় সেকেন্ড বলতে বোঝায় আপনার 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে যেতে কতটুকু ডিস্টেন্স কভার করছে। অর্থাৎ তৃতীয় সেকেন্ড যদি আমি আঁকি, এই যে এটা হচ্ছে টি 3 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে যেতে কতটুকু ডিস্টেন্স কভার করছে, এই যে এতটুকু ডিস্টেন্স কভার করছে। 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে যেতে আমার লেজিট এতটুকু ডিস্টেন্স কভার করছে। এই এতটুকুর মানে এসটিএইচ, এটা মিনিং করতেছে এস তম সেকেন্ড। বুঝা গেছে? তার মানে এখন আপনি টি এর মান কি বসাবেন? এটার জন্য টি এর মান টি বসাবেন, যেহেতু আমি থার্ড সেকেন্ড বলছি। এখানে আপনি ইউ এর মান কি বসাবেন? টোটাল সিস্টেমের আদিবেগ স্থির অবস্থায় ছিল, টোটাল সিস্টেমটা আমার স্থির অবস্থায় ছিল। এর মান এখানে কতটুকু আমার ত্বরণ কাজ করতেছে, সুন্দর মতো বের হয়ে গেল। অনেকে বলেন যে হ্যাঁ, এখানে অনেকে কি করেন, এটা হচ্ছে শর্টকাট, এটা দিয়েও চাইলে আপনি ম্যাথ করতে পারবেন। আপনি বোর্ডে এটা দিয়ে চাইলে আপনি সিকিউতে বসায় ম্যাথ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট অনেকে কি করে জানেন, অনেকে এখানে দেখা যাচ্ছে যে আপনার যেহেতু তৃতীয় সেকেন্ড বলছে, প্রথমে এই তৃতীয় সেকেন্ডের জন্য সে করবে কি, প্রথম থেকে 2তম সেকেন্ডের দূরত্ব, প্রথম থেকে 2তম সেকেন্ডের দূরত্ব মনে করেন S2, প্রথম থেকে 3তম সেকেন্ডের দূরত্ব S3। এইবার আপনি দেখেন প্রথম থেকে দেখেন, প্রথম থেকে 2তম সেকেন্ড, প্রথম থেকে টি ইকুয়ালস টু 2, এতটুকু দূরত্ব না, এতটুকু দূরত্ব। এইবার প্রথম থেকে 3 সেকেন্ড কতটুকু, প্রথম থেকে 3 সেকেন্ড এইটা, এই এতটুকু, প্রথম থেকে 3 সেকেন্ড এই এতটুকু, ঠিক আছে। এখন এই দুইটা দূরত্ব, এই প্রথম থেকে টি ইকুয়ালস টু 2, এটাকে ধরছি S2, প্রথম থেকে T3, টি ইকুয়ালস টু 3, এটাকে বলা হচ্ছে S3। এই দুইটা দূরত্ব নির্ণয় করার পর যদি বিয়োগ করেন তাহলে এটাই পাবেন না? দেখেন এটাই কিন্তু পাচ্ছেন। এইখান থেকে এই টোটাল টি ইকুয়ালস টু 3 থেকে টি ইকুয়ালস টু 2 যদি দূরত্ব, এই মধ্যবর্তী এতটুকু দূরত্ব নির্ণয় করেন, সেটাই তো 3তম সেকেন্ডের দূরত্ব। সবাই ওই প্রসেসে যান, একটু লং প্রসেস, ওই প্রসেসেও যান, চাইলে এই প্রসেসও আপনি ইউজ করতে পারেন। বুঝা গেছে? আচ্ছা, তাহলে গতির সমীকরণটা আশা করি ধরতে পারছেন। এবার আমি একটুখানি ব্যাক যাচ্ছি, আমি একটা পয়েন্ট হোল্ড করছিলাম। এই যে এবার চিন্তা করেন সমবেগ কখন হচ্ছে। সমবেগ মানে কি? সমবেগ মানেই হচ্ছে প্রত্যেকটা মোমেন্টে আমার বেগের মান সমান। সমবেগ মানেই হচ্ছে প্রতিটা মোমেন্টে আমার বেগের মান সমান। সমবেগ মানেই হচ্ছে প্রতিটি মোমেন্ট এ বেগের মান সমান, প্রতিটা মোমেন্টে বেগের মান সমান। অর্থাৎ
প্রথম সেকেন্ডে আপনি 2 মিটার পার সেকেন্ড বেগে গেছেন, পরবর্তী সেকেন্ডে আপনি 2 মিটার পার সেকেন্ডে গেছেন, তার পরবর্তী সেকেন্ডে আপনি 2 মিটার পার সেকেন্ডে গেছেন, তার পরবর্তী সেকেন্ডে আপনি 2 মিটার পার সেকেন্ড গেছেন। প্রত্যেকটা মোমেন্টে আপনার বেগ সেম না? অর্থাৎ বেগ আপনার যেহেতু সেম আছে, আপনি বলতে পারবেন এখানে কিন্তু কোনো ত্বরণ কাজ করে না, ত্বরণ কাজ করে না। ত্বরণ কাজ করতেছে না বিধায় আপনার এখানে সমবেগে হইছে। ত্বরণ কাজ করতেছে না বিধায় আপনার এখানে কি আছে ভাইয়া? সমবেগে আছে। বুঝা গেছে? এই কারণে আমি ত্বরণের পার্টটা বুঝাই আসলাম। অসমবেগ, অসমবেগ মানে কি? আপনার ত্বরণ যদি কাজ করে অবশ্যই বেগের পরিবর্তন হবে। ত্বরণ যদি কাজ করে তাহলে 100% আপনার বেগের পরিবর্তন হবে। বেগের পরিবর্তন হবে। বেগের যদি পরিবর্তন হয় তার মানে কি? প্রথম অবস্থার বেগ দ্বিতীয় অবস্থার বেগের কি কোনো সেম থাকবে না? একটা টাইমে গিয়ে আপনি 1 মিটার পার সেকেন্ড বেগে চলতেছেন, আপনার এখানে ত্বরণ দেওয়া হইলো, আপনার পরবর্তী দিকে দেখলাম হঠাৎ করে পরবর্তী সেকেন্ড আপনার 5 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তার মানে বেগের কি থাকতেছে না? সেম থাকতেছে না। এটাই হচ্ছে অসমবেগ। ঠিক আছে? যখন সমবেগ হয় মাথায় রেখেন কোশ্চেনে যদি কখনো বলে দেয় যে সমবেগে চলে, কোশ্চেনে যদি বলে দেয় কখনোই আমার সমবেগে চলে, তাহলে সমবেগের সূত্র কি জানেন? এস ইকুয়ালস টু ভিটি। এস ইকুয়ালস টু ভিটি সমবেগের সূত্র। কারণ আপনার প্রত্যেকটা মোমেন্টে বেগের মান তো সমান, আদি বেগ যা হবে শেষ বেগও তো সেম হবে। তাহলে সমবেগ বা প্রত্যেকটা মোমেন্টে বেগ সেম, এরকম যদি কোনো ক্লু পান তাহলে এস ইকুয়ালস টু ভিটি এই সূত্রতে হাত দিবেন। বুঝা গেছে? তার মানে আমার গতি সূত্রগুলো কোথায় কিভাবে প্লটিং করব এটা আশা করি ধরতে পারছেন। এটা যদি ধরতে পারেন, এই গতি সূত্র আবার কিছু টাইপ আছে, টাইপগুলো দেখি আমি। গতি সূত্রের টাইপ, ওকে, গতি সমীকরণ তো আমরা দেখছি এখান থেকে। ঠিক আছে, গতির সমীকরণ দেখলাম। গতির সমীকরণ দেখার পরে এই যে পরন্ত বস্তু, ঠিক আছে, পরন্ত বস্তুর গতির সমীকরণ। আচ্ছা, পরন্ত বস্তুর গতির সমীকরণ যাওয়ার আগে আমি একটু বুঝাই নিই আপনাদের। এটা হচ্ছে ভূমি, এখানে মনে করেন একটা বস্তু আছে, এখানে মনে করেন আপনার এইচ হাইটে একটা বস্তু আছে। আমি কি বলছি? এইচ হাইটে একটা বস্তু আছে। এই এইচ হাইটে একটা আমি বস্তু কল্পনা করলাম, এইচ হাইটে। এইখানে মনে করেন বস্তুটা স্টে অবস্থায় আছে, এখানে আমার বস্তুটা স্টে করতেছে, তার মানে এখানে আদিবেগ কি আসবে? 0 মিটার পার সেকেন্ড। বস্তুটা আমার এইচ পরিমাণ হাইটে স্টে করতেছে, আমার 0 মিটার পার সেকেন্ড আদিবেগ। এবার আমি কি করলাম? বস্তুটাকে আস্তে করে নিচে ফেলে দিলাম। বস্তুটাকে যখন আস্তে করে নিচে ফেলে দিব, বস্তুটা এইভাবে নিচে নামতেছে, বস্তুটা এইভাবে আমার নিচে নামতেছে। বস্তুটা যখন নিচে নামতেছে, বস্তুটার সরণ কোন দিকে হচ্ছে? সরণ কি আমার নিচের দিকে হচ্ছে না? সরণ কি আমার নিচ বরাবর হচ্ছে না? হ্যাঁ, সরণ আমার নিচ বরাবর হচ্ছে। এবং তাহলে সরণ কি? আমি চাইলে এসও বলতে পারি, চাইলে এইচও বলতে পারি, কারণ হাইট। আমার সরণ বলতে কি বোঝায়? বস্তুটা অ্যাকচুয়ালি এখান থেকে এতটুকু, এই এতটুকু ডিস্টেন্সই তো কভার করবে সরণ। তার মানে এইটাকে চাইলে আমি এসও বলতে পারি, চাইলে আমি এইচও বলতে পারি, কারণ এইচ পরিমাণ হাইটই সে কভার করতেছে। তাহলে সরণের ডাইরেকশন হচ্ছে এখন নিচের দিকে। সরণের ডাইরেকশন কি ভাই? আমার নিচের দিকে। এইবার এবার আপনি চিন্তা করেন, বস্তু যে নিচের দিকে পড়তেছে, পৃথিবীকে ওকে নিচের দিকে টেনে টানতেছে দেখি তো বস্তুটা নিচে পড়ছে। বুঝেন? আমি যখন বস্তুটা আস্তে করে ছেড়ে দিছি, এই বস্তুটাকে আস্তে করে ছেড়ে দিছি এইচ পরিমাণ হাইট থেকে, এইচ পরিমাণ হাইট থেকে যখন আস্তে করে ছেড়ে দিছি, পৃথিবী কি ওকে নিচের দিকে টানতেছিল দেখি তো নিচের দিকে পড়তেছে। তাহলে পৃথিবী যখন নিচের দিকে টানে, একটা অভিকর্ষ ত্বরণ দিয়ে টানে না? এটা তো জানি। পৃথিবী যখন নিচের দিকে টানতেছে একটা জি অভিকর্ষজ ত্বরণে টানতেছে, তার মানে অভিকর্ষজ ত্বরণ কোথায় কাজ করতেছে? এখানে আমার অভিকর্ষজ ত্বরণ জি কাজ করতেছে নিচের দিকে। এইবার লক্ষ্য করার বিষয় হচ্ছে, সরণ যেদিকে কাজ করতেছে, অভিকর্ষজ ত্বরণও আমার সেম দিকে কাজ করতেছে। সরণ যেখানে কাজ করতেছে, অভিকর্ষজ ত্বরণ আমার সেম দিকে কাজ করতেছে। তার মানে এখানের ফার্স্ট গতি সূত্র যেটা আমরা পাইছিলাম, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, এটার জন্য এখন আমরা কিভাবে লিখব? দেখেন, আমার অবশ্যই একটা শেষ বেগ থাকবে, আদি বেগ তো জিরোই, প্লাস জি টি,
প্লাস কেন বসাইলাম? অভিকর্ষজ ত্বরণ যেদিকে কাজ করতেছে সরণ আমার সেই দিকেই কাজ করতেছে, এবং এই ত্বরণের জায়গায় অ্যাকচুয়ালি কে ভূমিকা রাখতেছে? অভিকর্ষজ ত্বরণ। বুঝা গেছে? সিস্টেমে ত্বরণটা অ্যাকচুয়ালি এখানে কি কাজ করতেছে? অভিকর্ষজ ত্বরণ। তার মানে যেখানে যেখানে জি পাবো, যেখানে যেখানে জি পাবো তার আগে একটা প্লাস সাইন আমি কাউন্ট করব, তার আগে একটা প্লাস সাইন আমি কাউন্ট করব। দেখেন সব জায়গায় এখানে জি পাইছেন একটা প্লাস সাইন আছে, জি পাইছেন একটা প্লাস সাইন আছে। বুঝা গেছে? ওকে, সো এইটা যদি বুঝতে পারেন, এর পরের পার্টটা হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্টটা কি দেখেন ঠান্ডা মাথায়। এখানে মনে করেন ওই আগের ভূমি, ঠিক আছে, এবার আমি এইচ পরিমাণ হাইটে একটা বস্তু কল্পনা করছি। এটা আমার এইচ পরিমাণ হাইটে, এখানে মনে করেন একটা বস্তু রয়েছে। কতটুকু? এইচ পরিমাণ হাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, একটু ভুল হয়েছে। এইখানে আমার একটা বস্তু আছে ভূমির ওপর, ভূমির ওপর আমার একটা বস্তু আছে। এই বস্তুকে আমি এখন এইচ পরিমাণ হাইটে নিয়ে যেতে চাচ্ছি। এই বস্তুকে মনে করেন আমি এখন এইচ পরিমাণ হাইটে, এইচ পরিমাণ হাইটে নিয়ে যেতে চাচ্ছি। এইবার যখন আমি এইচ পরিমাণ হাইটে, মনে করেন এখানে বস্তুটা আছে ভূমির উপর, এবার আমি এই এইচ পরিমাণ হাইটে নিয়ে গেলাম। বস্তু আছে ভূমির উপর, এই এইচ পরিমাণ হাইটে নিয়ে গেলাম, ঠিক আছে? বস্তু আছে ভূমির উপর, এই এইচ পরিমাণ হাইটে নিয়ে গেছি। তার মানে কি অবশ্যই একটা বেগ দিয়ে নিতে হবে। অবশ্যই একটা আদিবেগ দিয়ে আমি ছুটছি দেখি বস্তুটা উপরে উঠছে, তার মানে অবশ্যই এখানে একটা আদিবেগ থাকবে। ওকে, আচ্ছা, এবং এই আদিবেগটা সে বস্তুটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে উঠতেছে। বস্তুটা আমার উপরের দিকে উঠতেছে, তার মানে বস্তুর সরণ বা হাইট ডাইরেকশন কি? সরণ বা হাইটের ডাইরেকশন হচ্ছে উপরের দিকে। কিন্তু চিন্তা করেন, বস্তুটা উপরের দিকে কাজ করতেছে ঠিকই, কিন্তু অভিকর্ষজে এই বস্তুকে পৃথিবীর টান কোথায় কাজ করতেছে? পৃথিবীর টান, পৃথিবীর টান অবশ্যই নিচে কাজ করতেছে। এই বস্তুটা যখন এই পয়েন্ট থেকে, আপনি নর্মালি চিন্তা করেন, এই বস্তুটা যখন আমার এই পয়েন্ট থেকে এখানে চলে আসবে, এখানে চলে আসবে, বস্তুর হাইট কোথায় হবে? উপরের দিকে। বস্তুর হাইট হবে উপরের দিকে বা সরণ হবে উপরের দিকে, কিন্তু পৃথিবী টানতেছে কোথায়? পৃথিবী টানতেছে আমার নিচের দিকে, যেটা জি। পৃথিবী টানতেছে আমার নিচের দিকে, বস্তু যাচ্ছে উপরের দিকে, কিন্তু প্রত্যেকটা মোমেন্টে পৃথিবী টেনে নিচের দিকে টেনে ধরে রাখছে। তার মানে অভিকর্ষজ ত্বরণও কাজ করতেছে আমার নিচের দিকে। এবার এইখানে একটু ফলো করেন তো ভাইয়া, এইখানে আমার হাইট যেদিকে কাজ করতেছে, অভিকর্ষজ ত্বরণ আমার উল্টা দিকে কাজ করতেছে না? এখানে তো আমার দেখেন যে আমার এখানে অভিকর্ষজ ত্বরণ যেখানে কাজ করতেছিল, হাইট বা সরণ আমার সেম দিকে কাজ করতেছিল, এখানে আমার কাজ করতেছে উল্টা দিকে। তার মানে এইখানে আপনি যেখানে যেখানে জি এর মান দেখবেন, সেখানে সেখানে আপনি কি বসাবেন জানেন? নেগেটিভ সাইন বসাবেন। যেখানে যেখানে জি প্যারামিটার দেখবেন, সেখানে সেখানে জি এর আগে কি সাইন বসাবেন? নেগেটিভ সাইন বসাবেন। কারণ সরণ যেদিকে কাজ করতেছিল, পৃথিবীর টান বা অভিকর্ষজ ত্বরণ আমার নিচের দিকে কাজ করতেছিল। দেখেন এখানে জি আছে, জি এর আগে কি আছে? দেখেন নেগেটিভ সাইন। এখানে জি নাই, তার মানে ওই নর্মাল সূত্র ইউজ করছি। এখানে জি আছে, জি এর আগে কি আছে? দেখেন নেগেটিভ সাইন। এখানে জি আছে, জি এর আগে কি আছে? নেগেটিভ সাইন। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের সাইন হচ্ছে উল্টা দিকে, অর্থাৎ মাইনাস। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে আমার অভিকর্ষজ ত্বরণের সাইন হচ্ছে প্লাস, মানে সেম দিকে কাজ করতেছে। এখানে হচ্ছে প্যারাটা বুঝেন, এখানে হচ্ছে প্যারাটা খান। এটা যদি করেন বাকি সব সূত্র আমার সেম আছে, বাকি সব সূত্রে আমার সেম আছে। তার মানে এই চ্যাপ্টারটা ভালো মতো বোঝার জন্য 3টা পয়েন্ট আমি সিলেক্ট করছিলাম। একটা পয়েন্ট কি? একটা পয়েন্ট হচ্ছে আপনি গতিসূত্রগুলো ভালো মতো বোঝার জন্য দূরত্ব, সরণ, বেগ, ত্বরণ এই জিনিসগুলো ভালো মতো বুঝতে হবে, বুঝে ফেললাম। তারপরে গতিসূত্রগুলো বোঝার জন্য আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তম সেকেন্ড, তম সেকেন্ডটা ভালো মতো বুঝলাম। এই সূত্র, এই চ্যাপ্টারটা ভালো মতো বোঝার জন্য নিক্ষিপ্ত বস্তু এবং পরন্ত বস্তু ভালো মতো বুঝতে হবে, এবং সূত্রটি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটাও বুঝবেন, ভালো মতো বুঝে ফেললাম। এখন দায়িত্ব হচ্ছে আপনি নিজ হাতে এখন ম্যাথ সলিউশন করবেন, বুঝা গেছে? এবং আপনি যে ম্যাথ সলিউশন করবেন, আপনি কিভাবে আগাবেন, কিভাবে আগাবেন সেটাও বলা হয়েছে না? এই যে এইখানে বলে দিছি,
কিভাবে আগাবেন, এই যে আপনার যে প্যারামিটারগুলো দেওয়া আছে ওই প্যারামিটারের সাপেক্ষে কোন সূত্র জাস্টিফাই হচ্ছে ওটাকে ধরে আপনাকে কাজ করতে হবে। আপনি এমন একটা সূত্র দিলেন যেটা আমার প্যারামিটারগুলো নাই, মান দেওয়া নাই, তাহলে আপনি কিভাবে সেটা অ্যান্সার বের করতে পারবেন না। সুতরাং আশা করতেছি আপনাদের ওয়ান শর্টে আসলে এই চ্যাপ্টারটা কম্প্যাক্ট অবস্থায় যতটুকু দেখানো দরকার, এবার যদি আপনি এই ক্লাসটা করে যদি বসেন প্র্যাকটিস করতে, ইজিলি আপনি সবকিছু প্র্যাকটিস করতে পারবেন। সো আজকে চ্যাপ্টার 2 এর ওয়ান শর্ট ক্লাস এতটুকুই। দেখা হচ্ছে ইনশাল্লাহ আরেকটা চ্যাপ্টার নিয়ে ওয়ান শর্ট ক্লাসে, স্পেশালি 26 ব্যাচের জন্য। ততদিন সবাই নিজ হাতে এই ক্লাসটা করার পর যদি রেখে দেন তাহলে আসলে উপকার হবে না, অ্যাকচুয়ালি উপকার হবে না। আপনাকে অ্যাটলিস্ট এই ক্লাসটা শেষ করার পর 1 থেকে 1.5 ঘন্টা আপনি আপনার ম্যাথ নিয়ে বসেন। দেখবেন আমি যে পার্টগুলো বলছি, যেভাবে আপনাকে শর্টকাট মাথায় দিছি, এটা যদি অ্যাপ্রোচ করতে পারেন অনেকাংশে যে জায়গায় প্রবলেম ফেস করতেছেন দেখবেন ওখানে সলিউশন করতে পারবেন। সো আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাস পর্যন্ত সবাইকে দোয়া করতেছি যে সবাই সুস্থ থাকেন এবং সুস্থ থেকে আপনার প্রিপারেশনটা হচ্ছে ভালো মতো নেন। এবং নেক্সট ক্লাসে আবার আমরা যত দ্রুত পারি চলে আসব আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে। ততদিন সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।